আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দেওয়া হয়েছে, আপনি মেসেঞ্জার গ্রুপে একটু চেক করেন। মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়নি আপনাকে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। সবকিছু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবকিছু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। আমাদের আজকের সিপিসির 10ম ক্লাস, আর 2টি মাত্র ক্লাস আমাদের হবে। একটা আমি এক্সট্রা ক্লাস নিব, এক্সট্রা সেশন দিব, আর একটা হচ্ছে আমাদের যথাসময়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাকি 2টা ক্লাসের শিডিউল আমরা আজকে দিয়ে দিব। এর মধ্য দিয়ে আমাদের সিপিসির যে দীর্ঘ জার্নি সেটি শেষ হতে চলছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যেই অনেকে আপনারা জয়েন করেছেন দেখতে পাচ্ছি। সবাই দ্রুত জয়েন করবেন, আমরা দ্রুত ক্লাস শুরু করতে চাই। আজকে 15টা মিনিট লেটে আমরা ক্লাসটা শুরু করেছি, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। বেসিক্যালি আমি আসলে ক্লাস প্রিপারেশনের জন্যই হচ্ছে একটু লেট করেছি, কারণ আমার হচ্ছে একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি ক্লাস প্রিপারেশন ছাড়া কিন্তু ক্লাস স্টার্ট করি না। দিলে আটকাই স্যার, এতপি দিলে সব ক্লিয়ার। আপনারা 360p-তে ক্লাস করবেন, 360-এ ক্লাস করবেন, ঠিক আছে? 720-এ করিয়েন না, 360-এ। মানে ভিডিওটা হচ্ছে আপনি সেটিংয়ে গিয়ে 360-এ করবেন ক্লাস, ঠিক আছে? 720-এ না, 360-এ করেন। যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে শতাধিক মেম্বার আমাদের আজকের ক্লাসে আপনারা জয়েন করেছেন দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সানজিদ আফরিন বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টিয়াসরিত আসসালামু আলাইকুম। শেখ নূপুর বলছেন আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর আলম বলছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। ফাহমিদা পিয়া বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীপা রয় চৌধুরী বলছেন নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। আর অনেকে আপনারা জয়েন করছেন, সবাই একটু দ্রুত জয়েন করবেন, আমরা ক্লাসটা শুরু করতে চাই। আজকের সেশনে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আর জাস্ট 2টা ক্লাস আছে। একটা ক্লাস আমরা আপিল নিয়ে আলোচনা করব, আপিল রিভিশন নিয়ে, আর একটা ক্লাস আমরা এক্সিকিউশন নিয়ে আলোচনা করব। দেন আমাদের সিপিসির যে দীর্ঘ জার্নি, যে কমপ্লেক্স জার্নি, সিপিসি আসলে যখন পড়ানো স্টার্ট করি তখনও ভীষণ ভয় কাজ করে যে এত লম্বা ক্লাসগুলো আমরা কিভাবে শেষ করব, একটা ভীতি কিন্তু চলে আসে আর কি। তো যাই হোক, আমরা শুরু করতে চাই। আজকের ক্লাসের প্রথম যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, আপনার হচ্ছে সেকশন 116 থেকে স্টার্ট করে দ্য লাস্ট পর্যন্ত আগে আলোচনা করে ফেলবো, দেন আমরা অর্ডারে চলে যাব। 116 থেকে দ্য লাস্ট পর্যন্ত আমরা একটু দেখতে চাই। এখানে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা একটু দেখতে চাই। ওকে, ইতিমধ্যেই অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমি একটু ভাইয়া ক্লাস শেষ আপনাকে নক করি 11টার দিকে। ক্লাস আমি 11টার আগে শেষ করবো ইনশাল্লাহ। এক্সট্রিমলি সরি, আসলে একজন বড় ভাই নক করেছিলেন, সুপ্রিম কোর্টের একজন লয়ার। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওনার সাথে একটু কথা হচ্ছিল, এই জন্য উনি নক করেছেন, এই জন্য একটু রিপ্লাই করলাম। স্যার কেমন আছেন? ভালো আছি। যাই হোক, আমরা সেশনে ফিরি, থ্যাংক ইউ। তাহলে আজকের ক্লাসে আমরা 116 থেকে লাস্ট পর্যন্ত আলোচনা করব। প্রথম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দিস ইজ দ্য রুলস।
রুলস পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট। রুলসগুলো নিয়ে আমরা প্রথম আলোচনা করি। রুলসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সিপিসির 121 থেকে স্টার্ট করে 128-এ আলোচনা করা হয়েছে। তো রুলসের মধ্যে আমরা যখন সিপিসি পড়েছি, আপনারা হয়তো সিপিসি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো সেকশন আছে। এই সেকশনকে বিস্তারিত লিখতে গিয়ে, এক্সপ্লানেশন দিতে গিয়ে অনেকগুলো অর্ডার আনা হয়েছে। এই অর্ডারের মধ্যে কিন্তু অনেকগুলো অসংখ্য কি আছে, রুলস আছে। ঠিক আছে, অনেকগুলো রুলস আছে। তাহলে রুলস নিয়ে আমরা যদি আলোচনা করি, প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে 122 নিয়ে একটু কথা বলি। সেকশন 122, রুলস প্রণয়নের ক্ষমতা। সুপ্রিম কোর্ট রুল প্রণয়ন করতে পারবে। সুপ্রিম কোর্ট রুল প্রণয়ন করতে পারবে। এখানে দুইটা বিষয়ের কথা বলা আছে। নাম্বার 1, আমরা জানি সুপ্রিম কোর্টের অ্যাজ পার কনস্টিটিউশন, বাংলাদেশ যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন অনুসারে সংবিধানের দুইটা ভাগ, আপনার সুপ্রিম কোর্টের দুইটা ভাগ আছে, অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন। তাহলে অ্যাপিলেট ডিভিশনে যে সিভিল মামলাগুলো আছে এবং হাইকোর্ট ডিভিশনে যে সিভিল মামলাগুলো আছে, এগুলো কোন পদ্ধতিতে চলবে, এই বিষয় নিয়ে রুলস সুপ্রিম কোর্ট নিজে প্রণয়ন করতে পারবে, কোন নিয়ম অনুসারে চলবে। নাম্বার 1, তাহলে সুপ্রিম কোর্ট তার নিজের জন্য অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্টের জন্য কিভাবে চলবে তার জন্য রুলস প্রণয়ন করতে পারবে। নাম্বার 1। নাম্বার 2, এই সিপিসিতে যে রুলসগুলো আছে, এই রুলসগুলো সুপ্রিম কোর্ট চাইলে পরিবর্তন করতে পারবে, অ্যাড করতে পারবে, যুক্ত করতে পারবে, মাইনাস করতে পারবে। মানে টোটাল এই ক্ষমতাটা সুপ্রিম কোর্টের আছে। সুপ্রিম কোর্ট নিজে করবে একটা কমিটির মাধ্যমে। আমরা দেখে নিব এই কমিটিতে কে কে থাকতে পারে, ওটা আমরা দেখব। তাহলে এই বিষয়গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। 122-এ বলা আছে সুপ্রিম কোর্টের পাওয়ার আছে টু ফ্রেম রুলস, রুল প্রণয়ন করার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে। সুপ্রিম কোর্ট তার নিজের যে দুটা ভাগ আছে, অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন, কিভাবে চলবে সব কিছু আপনার হচ্ছে পারবে, নিজে তৈরি করতে পারবে। এবং একই সাথে সিপিসিতে যে রুলসগুলো আছে এগুলো সে পরিবর্তন করতে পারবে, যুক্ত করতে পারবে, মাইনাস করতে পারবে। টোটাল ক্ষমতাটা সুপ্রিম কোর্টের আছে। এরপর আমরা মোস্ট ইম্পর্টেন্ট দেখব, সুপ্রিম কোর্টে আসলে এই কাজটা করবে একটা রুল কমিটির মাধ্যমে। এই রুল কমিটিটার কথা বলা আছে 123, রুল কমিটি। রুল কমিটির কথা বলা আছে 123-এর মধ্যে। রুল কমিটিতে কারা কারা থাকবে এই বিষয় নিয়ে এখানে একটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। আমরা যদি দেখি, মোট 6 জন সদস্য নিয়ে এই রুল কমিটিটা গঠিত হবে। মোট 6 জন সদস্য এখানে থাকবে রুল কমিটিতে। নাম্বার 1, যে কথাটা বলা আছে, সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতি। সুপ্রিম কোর্টে 3 জন জাস্টিস থাকবে। 3 জন জাস্টিস। 3 জন জাস্টিসের মধ্যে কিন্তু একজন আগে থেকে জেলা জজ ছিলেন ওরকম লাগবে। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি রিসেন্টলি যে নিয়োগ করা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের লয়ার থেকেও বিচারপতি নেওয়া হচ্ছে এবং একই সাথে যারা নিম্ন আদালতে, লোয়ার কোর্টগুলোতে, সাবঅর্ডিনেট কোর্টগুলোতে আপনার হচ্ছে জেলা জজ ছিলেন, সেখান থেকেও কিন্তু নেওয়া হচ্ছে। তাহলে রুল কমিটিতে যখন 3 জন বিচারপতি নেওয়া হবে, 2 জন যে কাউকে নিতে পারে, একজন কিন্তু নিতে হবে যিনি আগে জেলা জজ ছিলেন মিনিমাম 3 বছর। তাহলে আগে জেলা জজ ছিলেন এরকম একজনকে নিতে হবে যিনি আগে থেকে কি ছিলেন, ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, কমপক্ষে 3 বছর ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, এরকম একজন লাগবে। মানে মোট 3 জন। 3 জনের মধ্যে একজন হবে যিনি আগে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট জাজ ছিলেন ওরকম। নাম্বার 1। এবার হচ্ছে নাম্বার 2-তে আমরা আরেকটু দেখতে নিতে চাই। এরপর হচ্ছে সুপ্রিম কোর্টের 2 জন লয়ার, সুপ্রিম কোর্টের হচ্ছে 2 জন অ্যাডভোকেট, আরও একজন লাগবে। তাহলে 2, 3 আর 2 হচ্ছে আপনার 5। আরেকজনের কথা এখানে বলা আছে যিনি হচ্ছে হাইকোর্ট বিভাগের অধস্থন দেওয়ানি আদালতের একজন বিচারক, সাবঅর্ডিনেট কোর্টের, লোয়ার কোর্টের। ঠিক আছে, আমাদের যে সাবঅর্ডিনেট যে কোর্টগুলো আছে, নিম্ন আদালতের একজন, সিভিল কোর্টের একজন জাজ, সিভিল কোর্টের একজন বিচারক বা জজ, আমরা যেটা বলি না কেন। তাহলে মোট হলেও কয়জন? 3 জন, 2 জন এবং হচ্ছে একজন, 6 জন। তাহলে 3 জন হচ্ছে সুপ্রিম কোর্টের জাস্টিস, যার মধ্যে একজন হবে একজন যিনি আগে জেলা জজ ছিলেন এবং মোর দেন 3 ইয়ার্স ওনার এক্সপিরিয়েন্স আছে অ্যাজ এ ডিস্ট্রিক্ট জাজ হিসেবে। পরে উনি প্রমোশন পেয়ে হাইকোর্টের, প্রমোশন না, এটা হাইকোর্টের বিচারপতি হিসেবে, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন। তাহলে 3 জন সেখানে পেয়েছি, 2 জন লয়ার, আরেকজন হচ্ছে নিম্ন আদালতের সিভিল কোর্টের বিচারক। মোট 6 জন নিয়ে রুল কমিটি গঠিত হবে। ওকে, এতটুকু আশা করি আপনারা পারবেন। এর মধ্যে আরও কিছু কথা বলা আছে। এখন কমিটির সদস্যদেরকে নিয়োগ করবে কে? দিস ইজ দ্য অ্যানাদার কোয়েশ্চেন। স্পষ্ট করে বলা আছে মাননীয় প্রধান বিচারপতি ওনাদেরকে নিয়োগ করবেন, চিফ জাস্টিস ওনাদেরকে নিয়োগ করবেন এবং তিনি সেখান থেকে একজন হচ্ছে সভাপতি নিয়োগ করবে, তাদের মধ্যে একজন সভাপতি নিয়োগ করবে। এখন প্রধান বিচারপতি যদি নিজেই ওই রুল কমিটিতে নিজেকে নিয়ে আসেন, তাহলে উনি হবেন সেটা সভাপতি, এখানে আর সভাপতির দরকার নেই। এবং একই সাথে এই রুল কমিটির একজন সচিব থাকবেন যিনি প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত থাকবেন। তাহলে এই রুল কমিটিতে একজন সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
ওকে, প্রিলিমিনারিতে এখান থেকে প্রশ্ন এখনো করা হয়নি, যদি প্রশ্ন করা হয় তাহলে এখান থেকে করা হবে, আমরা যে কথাগুলো বলেছি এখান থেকে করা হবে। একটা প্রশ্ন বার কাউন্সিল পরীক্ষা দেখতে পাচ্ছি 17 সালে, দেওয়ানি কার্যবিধির কত ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট বিধি প্রণয়ন করতে পারে? এটা হচ্ছে 122। এতটুকু ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। ইতিমধ্যে আপনারা অনেকেই জয়েন করেছেন, এতটুকু ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। আরেকটা আমরা সেকশন এখানে বলে দিব, এটা হচ্ছে 128। আর এখানে যদি আপনার রুল কমিটি যদি কোনো রুল ফ্রেম করে, এটাতে কিন্তু আপনার হচ্ছে অনুমোদন লাগবে রাষ্ট্রপতির একটা অ্যাপ্রুভাল লাগবে এটা কার্যকর হওয়ার জন্য। রাষ্ট্রপতির প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া এটা কার্যকর করা যাবে না। ওকে, এবার আমরা আর একটু সামনে যাই। আমরা যে বিষয়গুলো পড়ছি আশা করি এখান থেকেই আমরা পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাব। ওকে, এবার আমরা আর একটু সামনে যাব, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার আমরা আলোচনা করব হচ্ছে 132 আলোচনা করব, জাস্ট একটু মুখে বলে ফেলবো 132। তারপর হচ্ছে 135, জাস্ট একটু দেখে নেবেন। এরপরে হচ্ছে 137, একটু দেখে নেবেন। এই তিনটা সেকশন আমরা একটু দেখে নিতে চাই। আচ্ছা, জাস্ট এগুলো একটু দেখে নিব। 132-এ বলা হচ্ছে কতিপয় মহিলার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। তাহলে মহিলা যদি বাদী হয় একটা মামলার বা বিবাদী হয়, ওনাকে কিন্তু হাজিরা দিতে হয়। কিন্তু কিছু কিছু মহিলা আছে কোর্ট তাদেরকে ডিসচার্জ দিতে পারবে আপনার হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে, ওনাদের কোর্টে আসতে হবে না, ওনাদের হাজিরা থেকে ওনাদেরকে অব্যাহতি দেওয়া হবে। কাদেরকে দেওয়া হবে এখানে বলা আছে, দেশের প্রথা বা রীতি অনুসারে যে সকল মহিলাকে জনসমক্ষে উপস্থিত হতে বাধ্য করা উচিত নয়, তারা ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা থেকে অব্যাহতি পাবেন। হাজিরা দিতে হবে, বাট পার্সোনালি না, আপনার হচ্ছে লয়ারের মাধ্যমে দিবে, তাদের আইনজীবী অ্যাপিয়ার করবে, উপস্থিত থাকবে, ওনাদের আসার দরকার নেই। কারণ দেশের রীতিনীতি কাস্টম অনুযায়ী ওনারা আসলে জনসম্মুখে আসেন না। এটা এক সময় ছিল, এখন তো সবাই জনসম্মুখে চলে আসে অনেকেই। এক সময় কিন্তু ম্যাক্সিমাম এমন অনেক মেয়ে ছিল, মহিলা ছিল যাদেরকে সূর্য কখনো দেখে নাই। মানে কি, মানে হচ্ছে আসলে মানুষ ওনাদেরকে দেখে নাই, কারণ ওনারা বাড়ি থেকে বের হয় নাই। তাহলে সিপিসি যখন প্রণয়ন করা হয়েছে সে 1908 সালে, আজকে থেকে প্রায় অনেক বছর আগে। এখন 2024 সাল, তাহলে 2000 সাল আপনার হচ্ছে 1900, তাহলে সে 1900 কত আপনার 1908, তাহলে মাঝখান দিয়ে প্রায় হচ্ছে কত বছর, প্রায় অনেক বছর, 100 বছরের উপরে। তখন কিন্তু অনেক মহিলা বাড়ি থেকে বের হতো না, মানে তাদেরকে সূর্য দেখে নেই। এই ধরনের মহিলাকে আসলে কোর্ট অব্যাহতি দেওয়ার জন্য এখানে বলা আছে। বাস্তবে এখনও আপনারা যদি বিভিন্ন গ্রাউন্ডে দেখাইতে পারেন তাহলে কোর্ট অব্যাহতি দিতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে এই যে মহিলাদেরকে হাজিরা থেকে অব্যাহতির বিধানটা আছে কোথায়, পারবেন। এবার আছে হচ্ছে 135টা, একটু মুখে বলে ফেলি আমরা, এগুলো পরীক্ষা আসে নাই, আসতে পারে। এমসিকিউ জাস্ট 1 নম্বরে, দেওয়ানি পরোয়ানার অধীন গ্রেফতার হতে অব্যাহতি। তাহলে অনেককেই কিন্তু সিভিল আপনার ওয়ারেন্ট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যেমন আপনি কোনো জজকে অ্যারেস্ট করতে পারবেন না, কোনো ম্যাজিস্ট্রেট, বিচার বিভাগীয় কোনো কর্মকর্তাকে আদালতে তারা যখন যাচ্ছে, তারপরে হচ্ছে আদালতের মোকদ্দমা পরিচালনা করার সময় বা তাদের আদালত থেকে প্রত্যাবর্তনের সময় কোনো দেওয়ানি পরোয়ানার অধীন ওনাদেরকে কি করা যাবে না, আপনার গ্রেফতার করা যাবে না। জাস্ট হেডলাইনটা মনে রাখবেন, ঠিক আছে। পরীক্ষায় জাস্ট এটা আসতে পারে, জজ, ম্যাজিস্ট্রেট বা বিচার বিভাগীয় কর্মকর্তাকে দেওয়ানি ওয়ারেন্ট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কোন ধারায়, এই প্রশ্নগুলো এই দাসের হবে। মহিলাদেরকে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কোন ধারায়, 132, আর বিচারকদেরকে দেওয়া হয়েছে 135। এগুলো এইভাবে মনে রাখবেন। আর অধস্থন আদালতের ভাষা, এটা হচ্ছে 137। এটা পরীক্ষা আসবে, অধস্থন আদালতের ভাষার কথা সিপিসিতে কোথায় বলা আছে। অলরেডি জুডিশিয়ারিতে আসছে, 12তম জুডিশিয়ারিতে প্রশ্ন আসছে। আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে 12 BGS এর একটা প্রশ্ন, একটু দেখেন কোথায় অধস্থন সাবঅর্ডিনেট কোর্টের ভাষার কথা বলা আছে। সাবঅর্ডিনেট কোর্টে নর্মালি হচ্ছে আপনার বাংলায় চলবে, তবে চাইলে বিচারক রায় ইংলিশে দিতে পারবে, সাক্ষ্য প্রমাণ ইংলিশে উনি গ্রহণ করতে পারবে, লিখতে পারবে, উনি পারবে। বাট যখন উনি ইংলিশে যখন এই বিষয়গুলো করবে, ওনাকে কিন্তু লয়াররা যদি বুঝতে না পারে, ক্লায়েন্ট যদি বুঝতে না, যিনি বাদী বা বিবাদী যদি বুঝতে না পারে, ওনাদেরকে কিন্তু ট্রান্সলেশন করে দিতে হবে। এই কথাটা বলা আছে 137। তবে পরীক্ষায় এত ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হয়নি। আর সেই বিষয়গুলো আসলে আছে কোথায়, এটা 12তম জুডিশিয়ারির প্রশ্ন। প্রশ্ন সহজ করবে, কিন্তু আপনারা অনেকেই পারবেন না, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আমি আগেও একবার আলোচনা করেছি। এটা হচ্ছে ধারা 144। ধারা 144 নিয়ে আগে একবার আমরা আলোচনা করেছিলাম, যেটাকে আমরা বলেছি হচ্ছে রেস্টিটিউশন। আপনাদের কি মনে আছে রেস্টিটিউশনের কনসেপ্ট কার কার ক্লিয়ার, একটু কমেন্টে জানাবেন। এটা কিন্তু আগেও আলোচনা করেছি। এই 144 থেকে প্রশ্ন আসবে ভাইভাতে, প্রশ্ন আসবে রিটেনে, প্রশ্ন আসবে প্রিলিতে। রিটেন এখান থেকে আসবে হচ্ছে প্রবলেম,
এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন করা হবে এই যে সেকশন 144 থেকে। ঠিক আছে, 144 ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। 144 কিন্তু আমি আপনাদেরকে আগে পড়িয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে। 144 বেশি আলোচনা করব না। হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ। এটা আমি প্রথম ক্লাসে পড়িয়েছিলাম। এটা কোথায় পড়িয়েছি? এটা পড়িয়েছিলাম আমি যখন আপনাদেরকে ধারা 2 যখন পড়াচ্ছিলাম, সেকশন 2, সেখানে আমি আপনাদেরকে ডিগ্রির একটা সংজ্ঞা দিয়েছি। হোয়াট ইজ ডিগ্রি? ডিগ্রির সংজ্ঞাটা দিয়েছিলাম সেকশন 2 সাবসেকশন 2-তে। সেখানে আমরা ডিগ্রি একটা কনক্লুসিভ একটা ডেফিনেশন আমরা দিয়েছিলাম, সংজ্ঞা আমরা প্রদান করেছি। সেখানে আমরা বলেছি এখানে যে সংজ্ঞাটা দিয়েছি এই ধরনের হইলে সেটা কিন্তু ডিগ্রি, এর বাইরে এই ধরনের না হলেও দুটা বিষয়কে আমরা ডিগ্রি বলেছি। একটা হচ্ছে ধারা 144-এ যদি কোনো সিদ্ধান্ত দেওয়া হয় সেটাও ডিগ্রি, আর একটা হচ্ছে অর্ডার 7 রুল 11-এ যদি কোনো আদেশ দেওয়া হয় সেটাও ডিগ্রি। এই দুটাকে আমরা ডিগ্রি বলে সম্বোধন করেছি। প্রত্যার্পণ, ঠিক আছে, এটা আমাদের সবারই ক্লিয়ার। তারপরে একটু মুখে বলে ফেলি। এখন আমি একটা কোর্টে মামলা করলাম। মামলা করার পরে আপনার কোর্ট একটা ডিগ্রি দিল। ডিগ্রিতে আমি মামলা করলাম 10 ঘন্টা প্রপার্টির জন্য। মামলাতে কোর্ট সিদ্ধান্ত দিল কি আমি 2 ঘন্টা পাবো আর 8 ঘন্টা আমি পাবো না, এই ধরনের একটা ডিগ্রি কোর্ট দিল। আমি এই ডিগ্রিতে সংক্ষুব্ধ হয়ে আমি চলে গেলাম এপিলেট কোর্টে। এপিলেট কোর্ট কী করলো, নিম্ন আদালতে যে ডিগ্রি দিয়েছে ওটাকে বাতিল করে দিয়েছে। নিম্ন আদালত আমাকে দিয়েছিল কত, 2 ঘন্টা, আমি দাবি করেছিলাম 10 ঘন্টা। আমি বাকি 8 ঘন্টার জন্য কী করলাম, আপিল করলাম। এখন এপিলেট কোর্ট বলল আমি 2 ঘন্টা না, আমি পুরোটা পাবো, 10 ঘন্টা পাবো। এখন আমি কি 10 ঘন্টা ওভাবেই পেয়ে যাব? এমনি এপিলেট কোর্ট বলে দিলে পেয়ে যাব? তখন আমি কি করব? তখন আমাকে যে কাজটা করতে হবে, আমি যে আদালতে প্রথমে বিচার ফাইল করেছিলাম, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, প্রথম যে আদালতে মামলা ফাইল করেছিলাম ওই আদালতে গিয়ে বলবো মাননীয় আদালত আপনার ডিগ্রি কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এই যে এইরকম হয়ে গেছে। এখন দয়া করে আপনি আমার প্রপার্টি যেটার জন্য আমি মামলা করেছিলাম আপনি রায় না দিলে যেরকম হইতো আমাকে ওইরকম করে দেন, আগের মতো করে দেন। এপিলেট কোর্ট যেরকম বলেছে আপনি সেরকম করে দেন। এপিলেট কোর্ট আপনারটা কি করে ফেলেছে, বাতিল করে দিয়েছে, পরিবর্তন করেছে, নতুনভাবে অনেক কিছু যুক্ত করেছে। যেভাবে করেছে আমাকে ওভাবে করে দেন, এমনভাবে করে দেন আপনি কিছুই এখানে দেন নাই, করেন নাই, ওভাবে আমাকে করে দেন। প্রিলি মাস্টারটা করে দেন। ইসমাইল হোসেন বলেছেন আমরা নিউ স্টুডেন্ট, আমি আগেই ক্লাস করিনি, আগের ক্লাসগুলো একটু দ্রুত করে ফেলবেন। ইসমাইল হোসেন আপনি আগের ক্লাসগুলো অবশ্যই করে ফেলবেন, আদারওয়াইজ সিপিসি আপনি ভালোভাবে বুঝতে পারবেন না, কারণ ক্লাসগুলো কিন্তু একটার সাথে একটা লিঙ্ক আপ, একটা না করলে আপনি আরেকটাতে একটু প্রবলেম ফেস করবেন। কেমন, সমস্যা নেই, আপনি আগের ক্লাসগুলো সবগুলো আমরা গ্রুপে রেখেছি, এখানে সবগুলো ক্লাসই আছে, আপনি স্মার্টলি সেখান থেকে ক্লাসগুলো অবশ্যই করে ফেলবেন। তারপরেও যদি কোনো প্রবলেম ফেস করেন ক্লাস করার সময় আপনি অবশ্যই আমাকে নক করবেন, আমি আছি। ওকে, এবার আমরা তাহলে 144 আপনাদের জন্য আমি আলোচনা আগেও করেছি। এখন জাস্ট এখানে প্রিলি মাস্টার বই আপনাদের সবার লিখিত মাস্টার আছে, প্রিলি মাস্টার আছে। প্রিলি মাস্টার লিখিত মাস্টার ম্যান্ডেটরি সবার টেবিলে থাকবে, বিশেষ করে লিখিত মাস্টার বইটা সবার টেবিলে দেখতে চাই। লিখিত মাস্টার বই থেকে বইটা সবার টেবিলে দেখতে চাই। লিখিত মাস্টার বই যারা জুডিশিয়ারি দিবেন, বার কাউন্সিল দিবেন, একটু একসাথে পড়ে ফেলবেন লিখিত মাস্টারটা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সবার টেবিলে আমি লিখিত মাস্টার বই দেখতে চাই। ওকে, এবার আমরা প্রিলি মাস্টারের যে পেজ নাম্বার 688, প্রিলি মাস্টারের পেজ নাম্বার 688-তে আপনার 144 নিয়ে আমি এখানে যে উদাহরণটা দিয়ে আছে এটা দেখে নিলেও কিন্তু আমি ইজিলি বুঝে যাবেন। যাই হোক, এগুলো আমি ক্লাস আলোচনা ইতিমধ্যে করে ফেলেছি, ও ক্লাসগুলো একটু যারা করেন নাই করে নেবেন, যারা করেছেন তাদের কাছে কনসেপ্টটা ভেরি মাচ ক্লিয়ার। এবার আমরা আর একটু সামনে যাওয়ার চেষ্টা করব, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেমন, ওকে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেকশন হচ্ছে 151, যেটাকে আমরা বলি ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট। ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে ইনহেরেন্ট অফ দ্য ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট, কোর্টের সহজাত ক্ষমতা। সহজাত ক্ষমতা এটা কোথায় আছে সিপিসির ধারা 151-তে। তাহলে স্যার আমাদের এই সিপিসি সিআরপিসি সব ক্লাসগুলি কি লাস্ট পর্যন্ত থাকবে গ্রুপে? হ্যাঁ, এটা আমাদের ভাইভা পর্যন্ত থাকবে, টেনশন নেই। তাহলে 151 সেভিং ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট, ন্যায় বিচারের জন্য আদালতের পরোয়ানার অবমাননা প্রতিরোধ করার জন্য যেরকম আপনার আদেশ দেওয়ার ক্ষমতা, যেরকম প্রয়োজন সেরকম আদালত চাইলে দিতে পারবে। তাহলে 151-এর ক্ষমতাটা আসলে আদালত কখন অ্যাপ্লাই করবে?
দেখা যাচ্ছে প্রচলিত আইনের মাধ্যমে আপনাকে কি করা যাচ্ছে না, রেমেডি দেওয়া যাচ্ছে না, তখন আদালতের একটা এক্সট্রা ক্ষমতা দিয়ে আছে। আদালত নিজের ব্রেনটাকে কাটাইতে পারবে, সেই অনুসারে আদালত আপনাকে রেমেডি দিতে পারবে। খেয়াল করবেন। আরেকটা তবে রেমেডি দিতে গিয়ে এমন কিছু দেওয়া যাবে না যেটা বর্তমান যে সিপিসি আছে এটার সাংঘর্ষিক যাতে না হয়। ঠিক আছে? এখন এই ধরনের ক্ষমতাটা আদালতকে দেওয়া হলো কেন, এক্সট্রা ক্ষমতাগুলো? এটা দেওয়ার কারণটা হচ্ছে অনেক সময় এমন এমন কিছু বিষয় অ্যারাইজ হইতে পারে, এক্সেপশনাল কেস অ্যারাইজ হতে পারে, যেগুলো আসলে বোঝা যাচ্ছে না। 1908 সালে বোঝা যাচ্ছে না, আজকে থেকে 100 বছর আগে। তো ওনারা যেহেতু 100 বছর আগে চিন্তা করেছে যখন প্রণয়ন করার সময়, তারা ভাবলো যে সামনে অনেক কিছু আসতে পারে যেটা আমাদের মাথায় নেই। এই জন্য হচ্ছে এই ধরনের সেকশনটা এখানে দেওয়া হয়েছে, যেই ধরনের সিচুয়েশন আসুক যাতে আদালত ফেস করতে পারে। এটার একটা উদাহরণ হতে পারে, যেমন আমরা অর্ডার 7 যখন পড়েছি, অর্ডার 7 রুল 11 যখন পড়েছি, সেখানে আমরা বলেছি আদালত কোন কোন ক্ষেত্রে আর্জি খারিজ করতে পারে। এখানে আমরা অনেকগুলো গ্রাউন্ড দেখেছি। যদি হচ্ছে আপনার আন্ডার ভ্যালুয়েশন যদি হয়, কজ অফ অ্যাকশন যদি আপনি মেনশন না করেন, আন্ডার ভ্যালুয়েশন যদি করেন, মূল্যায়ন যদি কম করেন, আপনি যদি কোর্ট ফি যদি না দেন, এটা যদি আপনার বার্ড বাই যদি ল হয়, আইন দ্বারা যদি বাড়িত হয়, তারপরে হচ্ছে এর বাইরে আরও কিছু বিষয় আছে, আপনি সমনের কপি দেন নাই, আর্জির কপি দেন নাই, এক্ষেত্রে হচ্ছে আদালত কী করতে পারে, আপনার আর্জি খারিজ করতে পারে। এখন এমন একটা মামলা আপনি করেছেন, এগুলো সব ঠিক আছে, কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে, ভ্যালুয়েশন ঠিক মতো করেছেন, বার্ড বাই ল হয়নি, কফি দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু আদালতের কাছে মনে হচ্ছে আপনার এই মামলাটা করা যদি চলে, এটা টাইম নষ্ট ছাড়া কিছুই না, এটা হুদাই আপনি মামলাটা করেছেন, আননেসেসারি মামলা করেছেন। সেই ক্ষেত্রে আদালত 151 অ্যাপ্লাই করে আপনার কি করতে পারে, আপনার মামলাটা খারিজ করে দিতে পারে। এই ধরনের ক্ষমতা আদালতের আছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা জায়গায় যাব যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য 152। 152তে বেসিক্যালি তিনটা জিনিসের কথা বলা আছে। একটা হচ্ছে রায়, জাজমেন্ট, আরেকটা হচ্ছে ডিক্রি, আরেকটা হচ্ছে অর্ডার। কেমন? তাহলে হোয়াট ইজ রায়? রায় হচ্ছে ডিক্রির এক্সপ্লানেশন। ডিক্রি দেওয়া হলো ফয়সাল মাহমুদ 2 শতক জায়গাটা পাবে। ফয়সাল মাহমুদ তার স্ত্রীর বৈধ স্বামী। ফয়সাল মাহমুদের অনেকগুলো স্ত্রী আছে, সব স্ত্রী তাকে বৈধ স্বামী হিসেবে দাবি করে। এখন ফয়সাল মাহমুদের বর্তমান যিনি স্ত্রী আছে, উনি একটা মামলা করেছে। মামলাতে হচ্ছে ফয়সাল মাহমুদকে ওনার জামাই হিসেবে ঘোষণা করা হোক, এসার একটা মামলা করতে পারে। এখন জামাই হিসেবে ঘোষণা করেছে, তাহলে কোর্ট কি দিয়েছে? রায় দিয়েছে। রায়ের মধ্যে কোর্ট প্রথমে ফয়সাল মাহমুদকে ঘোষণা করেছে ফয়সাল মাহমুদ হচ্ছে সকিনার জামাই, বৈধ জামাই। কেন জামাই? সেখানে অনেক এক্সপ্লানেশন দিয়েছে। ডিক্রি যখন দিয়েছে এখানে এত লম্বা কিচ্ছা কাহিনী নাই, এখানে জাস্ট কথা বলা আছে ফয়সাল মাহমুদ সকিনার জামাই, এতটুকু লেখা আছে। কেন কোর্ট এটা দিল, ফয়সাল মাহমুদ কেন সকিনার জামাই, এটা কোর্ট কেন বললো, এই যে কেনটা আছে হচ্ছে রায়ে। তাহলে রায় হচ্ছে আসলে ডিগ্রির হচ্ছে এক্সপ্লানেশন। কেন এরকম দিল ডিগ্রিতে, এটার এক্সপ্লানেশন আপনি পাবেন হচ্ছে রায়ে। আর অর্ডার হচ্ছে কোর্টের যে সিদ্ধান্তটা ডিগ্রি নয়, সেটা হচ্ছে অর্ডার। একটা মামলা যদি আপনি করেন ওয়ান শট, একটা স্যুট যদি করেন, তাহলে আপনি এখান থেকে পাবেন হচ্ছে একটা ডিগ্রি। ঠিক আছে? একটা ডিগ্রি পাবেন। কিছু কিছু মামলা আছে যেখানে একাধিক ডিগ্রি হইতে পারে, যেমন আমরা বাটোয়ারার মামলাতে সেটা আমরা দেখেছি গতকাল। বাটোয়ারার মামলাতে এরকম হইতে পারে। এরকম আরও কয়েকটা মামলা আছে যেখানে একাধিক ডিগ্রি হইতে পারে, প্রথমে একটা দেয়, পর আরেকটা দিচ্ছে কোর্ট। নর্মালি আপনি একটা ডিগ্রি হয়, কিন্তু একটা মামলায় অনেকগুলো অর্ডার হইতে পারে, হাজার হাজার অর্ডার হইতে পারে। ঠিক আছে? কোর্ট আপনাকে আসতে বলবে, সেটাও আদেশ। কোর্ট আপনাকে ফি দিতে বলবে, সেটাও আদেশ। কমিশন ইস্যু করার জন্য আদেশ দিবে, সেটাও আদেশ। ইস্যু না করার জন্য আদেশ দিবে, সেটাও আদেশ। এরকম একটা মামলায় অনেকগুলো আদেশ হইতে পারে। তাহলে কোর্ট যে রায়টা দিয়েছে, যে ডিগ্রি দিয়েছে, যে অর্ডার দিয়েছে, এখানে যদি কোনো কিছু যদি মিস্টেক হয়ে যায়, অথবা যদি কোনো কিছু আপনার হচ্ছে অ্যাক্সিডেন্টালি উল্লেখ করা হয় না, এই ধরনের প্রবলেম যদি ফেস করেন, আপনার 152 ধারায় একটা কোর্টকে কি দিতে পারেন, দরখাস্ত দিতে পারেন, যাতে এটা সংশোধন করে ফেলে। ঠিক আছে? তাহলে এই কথাটা এখানে বলা আছে। এটা কোর্ট চাইলে নিজে নিজেও করতে পারে। কোর্ট নিজে না করলে আপনারা দরখাস্ত দিবেন। কোর্ট যদি নিজে যদি করে ফেলে তাহলে তো ওকে, না করলে আপনারা কোর্টকে দরখাস্ত দিতে পারবেন। ঠিক আছে? এই রায়, ডিগ্রি, অর্ডারে যদি কোনো ক্লারিক্যাল যদি কোনো মিস্টেক হয়, নর্মাল মিস্টেক না, নর্মাল না, ক্লারিক্যাল বলেছি, এমনি বোঝা যাচ্ছে কথায় লেখা আছে 10,000, কিন্তু 10,000 লেখার সময় লিখেছে 100।
শূন্য দুইটা পড়ে নাই, তাহলে দিস ইজ এ ক্লারিক্যাল মিস্টেক। বানান ভুল করেছে, ক্লারিক্যাল মিস্টেক ভুল হয়েছে, লেখা কিছু বাদ গেছে, সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক নেই, এরকম হইতে পারে। কিন্তু পুরোটা চেঞ্জ করতে পারবে না। লিখেছে সকিনা হচ্ছে ফয়সাল মাহমুদের বৈধ স্ত্রী, এটা চেঞ্জ করে ফয়সাল মাহমুদের বৈধ স্ত্রী নয়, এটা অবৈধ স্ত্রী, এটা লেখার সুযোগ নেই। ঠিক আছে, মানে উল্টানো যাবে না, এটা জাস্ট হচ্ছে ক্লারিক্যাল মিস্টেক, কি করা যাবে, কারেকশন করা যাবে। আমরা যদি সেকশনটা দেখি, অ্যামেন্ডমেন্ট অফ জাজমেন্ট, ডিগ্রি অর অর্ডার, কি লিখেছে? ক্লারিক্যাল or arithmetical mistake in judgment, degree or order, or error arising therein from any accidental slip or omission may at any time be corrected by the court either of its own motion, nije parve chaile, or on the application of any parties of the suit, অথবা আপনাদের যে কোনো একজন যখন কোর্টে আবেদন করবেন, কোর্ট তখন চাইলে পারবে। আমি কি বুঝাইতে পেরেছি? এটা হচ্ছে একেবারে ক্লিয়ার। পরীক্ষায় এই ধরনের বিভিন্ন প্রবলেম দিতে পারে, অনেকে আপিল লিখে ফেলবে, রিভিশন লিখে ফেলবে, এত কিছু না লিখে আনসার হবে 152। ঠিক আছে, এরকম হইতে পারে জাজমেন্টের মধ্যে বিচারক এই বিষয়টা ভুল করেছে, তখন আপনারা অনেকে লিখে ফেলবেন আপিল করবে, রিভিশন করবে, কিছুই করার দরকার নাই, দরখাস্ত দিবেন 152। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয়ে যাব, সেটা হচ্ছে 153। 153 নিয়ে আমরা আলোচনা করতে চাই, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেকশনের হেডলাইনে লেখা আছে জেনারেল পাওয়ার টু অ্যামেন্ড, জেনারেল পাওয়ার ঠিক আছে। আচ্ছা, এর আগে আমরা একটা অর্ডার দেখেছিলাম, অর্ডার হচ্ছে 6, অর্ডার 6 রুল 17। এই অর্ডারটা আমাদের সবারই মনে আছে। এখানে আমরা প্লেডিংস সংশোধনের জন্য কোর্টকে কি দিয়েছি? দরখাস্ত দেওয়ার সুযোগ পেয়েছি। প্লেডিংসে যদি কোনো ভুল থাকে, হোয়াট ইজ প্লেডিংস? প্লেডিংস মানে আরজি অথবা লিখিত জবাব, যেহেতু এসাস। আচ্ছা, প্লেডিং মানে হচ্ছে আরজি অথবা রিটেন স্টেটমেন্ট বা লিখিত জবাব, আমরা যেটাকে বলি। তাহলে আরজিতে যদি কোনো ভুল থাকে অথবা লিখিত জবাবে যদি কোনো ভুল থাকে, আমরা কোর্টকে দরখাস্ত দিয়েছি ভুলটা কারেকশন করার জন্য, অর্ডার 6 রুল 17-এ। কেন কারেকশন করতে হবে? এটা ভুলটা যদি থেকে গেলে কিন্তু ন্যায় বিচার লঙ্ঘিত হইতে পারে। রিয়েল কোয়েশ্চেন ইন কন্ট্রোভার্সি ঠিকভাবে ডিটারমিনেশন করা যাবে না, নির্ধারণ করা যাবে না, ডিসপিউটটা সলভ করা যাবে না। এই জন্য কোর্ট আরজি এবং লিখিত জবাব সংশোধনের জন্য আমরা দরখাস্ত এখানে দিয়েছি। একটা মামলায় কি শুধু আরজি আর লিখিত জবাব আছে, অন্য কোনো পেপারস নেই? অনেকগুলো পেপার আছে, অনেকগুলো দরখাস্ত আছে। এখন দরখাস্ততে ভুল হলে কোথায় যাবেন? তাহলে এই যে অন্য কোনো কিছুতে যদি কোনো ভুল হয়, জেনারেল পাওয়ার টু অ্যামেন্ড, যেমন ধরেন একটা দরখাস্ততে আপনি ভুল করেছেন, তাহলে এটা সংশোধন করার জন্য আপনি দরখাস্ত দিবেন 153-তে। কিন্তু আরজি অথবা লিখিত জবাবে ভুল হলে আপনি দরখাস্ত দিবেন অর্ডার 6 রুল 17-এ। ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। তাহলে দরখাস্তটা কেন সংশোধন করতে হবে এটাও এখানে বলা আছে। দ্য পারপাস অফ ডিটারমাইনিং দ্য রিয়েল কোয়েশ্চেন অর ইস্যু রেজড বাই অর ডিপেন্ডিং অন সাস প্রসিডিং, এই বিষয়টা এখানে বলা আছে। পরীক্ষায় প্রশ্ন করেছে একেবারে সহজ, মানে এটা কোথায় আছে? ঠিক আছে, আমরা একেবারে এক্সপ্লেনেশন দিয়েছি। তাহলে আমাদের যে সেকশনগুলো ছিল, সেকশনগুলো আমরা দেখেছি। এবার আমরা চলে যাব হচ্ছে অর্ডারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য। এবার আমরা চলে যাব হচ্ছে অর্ডারে। ক্লাসগুলো ভালো লাগছে, বাট আমি আবার করব। নিশি হুসাইন বলেছেন, শুধু আপনি না, সবারই উচিত। যারা জুডিশিয়ারি দিবেন তারা আসলে আবার করার সময় পাবেন না, কারণ আপনাদের অলরেডি অনেক পড়া, আপনাদের অন্য সাবজেক্টগুলো দেখতে হবে। একটা সাবজেক্ট নিয়ে পড়ে থাকলে হবে না। তবে যারা বার কাউন্সিল দিবেন তারা একটা ক্লাস 3 বার করে করবেন, মিনিমাম 3 বার করে করবেন। একটা বই মানে জাস্ট আ বুক, কিন্তু একটা ক্লাস মানে দিস ইজ আ লাইব্রেরি। কারণ আমি ক্লাসটা নেওয়ার আগে মিনিমাম 3-4টা বই কিন্তু দেখে ফেলেছি, অনেকগুলো কয়টা রেফারেন্স বই দেখেছি, যাতে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। অনেকক্ষণ সময় দিয়েছি, মানে আপনার এগুলো আপনি একা পড়তে গেলে কিন্তু 3-4 ঘন্টা লাগবে। আমারও যেমন লেগেছে 2-3 ঘন্টা, 3-4 ঘন্টা লাগবে। তো আমার কাছে হচ্ছে এটা গুছিয়ে আপনাকে এমনভাবে রেডি করে দেওয়া, আপনার হচ্ছে যাতে আপনার সময়টা নষ্ট না হয়। কেমন? আমরা যে প্রতিদিন যে খাবার খাই, লাঞ্চ বা ডিনার, এটা করতে কিন্তু 10 মিনিট লাগে, কিন্তু আপনি রান্না করে দেখেন, টোটাল প্রসেসিংটা দেখেন। বাজার করে নিয়ে আসতে হবে, রান্না করতে হবে, এটা মিনিমাম একটা 3 ঘন্টার কাজ, যেটা আমরা 10 মিনিটে খেয়ে ফেলি।
এই যে ক্লাসটি হচ্ছে খেয়ে ফেলার মতো, 10 মিনিটে কিন্তু শেষ, কিন্তু এর আগে 3 ঘন্টা কাজ করতে হয়েছে, বাজার থেকে নিয়ে আসতে হয়েছে, রান্না করতে হয়েছে। আমার কাজ হচ্ছে আপনাদেরকে কেটে বেটে চেটে আপনাদেরকে দিয়ে দেওয়া। যাই হোক, তাহলে যারা বার কাউন্সিল দিবেন তারা অবশ্যই প্রত্যেকটা ক্লাস 2বার 3বার করে নেবেন। আর যারা জুডিশিয়ারি দিবেন তারা আসলে সময় পাবেন না, আপনাদের বাকি সাবজেক্টগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে? ওকে, যারা বার কাউন্সিল দিবেন তারা অবশ্যই একটা ক্লাস 2-3বার করে নেবেন। এবারে আমরা অর্ডারে চলে যাব, যেগুলো আমাদের, আপনারা কি বিরক্ত হচ্ছেন জানাবেন কমেন্টে। এবং একই সাথে আপনাদের পানির জন্য ব্রেক দিচ্ছি 10 সেকেন্ড। সাইদা সিরাজ মুনিরা বলছেন রান্না মজা হয়েছে অনেক। আচ্ছা, আপনি আব্দুল করিম জয়েন করেছে, প্রিয়া পাপিয়া জয়েন করেছে, আর অনেকে আপনারা জয়েন করছেন দেখতে পাচ্ছি, অনেকেই দেখতে পাচ্ছি যারা ক্লাসে জয়েন করছেন। ওকে, এবারে আমরা আপনার হচ্ছে অর্ডারে চলে যাব, যে অর্ডারগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে অর্ডার 14। অর্ডার 14 নিয়ে আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট। অর্ডার 14 আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিসিভার নিয়োগ, ঠিক আছে? রিসিভার নিয়োগ। এখন রিসিভারের কনসেপ্টটাকে বলে ফেলি। একটা বাড়ি নিয়ে প্রবলেম, তাহলে বাড়ি নিয়ে যদি সমস্যা হয়, একটা বাড়ি, ধরেন একটা বাড়ির মালিকানা নিয়ে প্রবলেম হয়েছে এ এবং বি এর মধ্যে, সকিনা এবং হচ্ছে ফয়সাল মাহমুদের মধ্যে বাড়ি নিয়ে সমস্যা। এখন ফয়সাল মাহমুদ বলল বাড়ি তার, সকিনা বলল বাড়ি তার। এখন বাড়ি কার হবে? ইট উইল বি ডিসাইডেড বাই দ্য কোর্ট, বাই হিজ জাজমেন্ট অর ডিগ্রি। এটা তো সময় আছে। এখন বাড়িটা চালাইতে হবে না, কে চালাবে সেটা? সকিনাও চালাইতে পারবে না, যেহেতু সেও দাবি করছে, আপনার ফয়সালও চালাইতে পারবে না। তাহলে এখন সেখানে দিতে হবে একজন রিসিভার। রিসিভারের কাজ কি হবে? ভাড়াটিয়া থেকে বাসা ভাড়া তুলে নিয়ে আসা, গ্যাস বিল দেওয়া, বিদ্যুৎ বিল দেওয়া, লিফট ঠিক করা, মেরামত ঠিক করা, সে সব কিছু দেখাশোনা করবে, টাকাটা তার হাতে রাখবে। পরবর্তীতে কোর্ট যেভাবে সিদ্ধান্ত দেয় সে সেভাবেই করবে। এটাই হচ্ছে রিসিভারের কাজ, রক্ষণাবেক্ষণ করা, যাতে যেটা নিয়ে সমস্যা হয়েছে, সোট প্রপার্টি যেটা, সোট ল্যান্ড যেটা, এটা যাতে প্রোটেক্টেড থাকে, এটা যাতে নষ্ট না হয়, ধ্বংস না হয়, এই জন্য মূলত রিসিভার কোর্ট নিয়োগ করে। কেমন? আচ্ছা, তাহলে রিসিভার নিয়োগের বিষয়ে আমরা রুল 1টা একটু দেখে ফেলি। পরীক্ষায় একটা 12তম জুডিশিয়ারিতে একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা আগে একটু দেখে ফেলি। রিসিভার নিয়োগ দেওয়া হয় দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের কোথায়? অপশনগুলো দেখি। অর্ডার 40, অর্ডার 41, অর্ডার 42, অর্ডার 43। তাহলে আনসার হবে অর্ডার 40, বাকিগুলো দেখার দরকার নেই, রুল দেখার দরকার নেই, 40 হচ্ছে আনসার। তবে আপনার হচ্ছে রোমানগুলো জানতে হবে আপনাদের, আপনারা রোমান হরফগুলো একটু দেখে নিন, রোমান যে আপনার সংখ্যাগুলো আছে একটু দেখে নেবেন। এটা হচ্ছে 40, তাহলে রিসিভার হচ্ছে 40। তো রিসিভারের রুল 1টা আমরা দেখি, যেখানে বলা আছে রিসিভার নিয়োগ, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার। তাহলে আদালত ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত যদি মনে করে, সেক্ষেত্রে আপনারা যদি কোর্টকে দরখাস্ত দেন, অথবা কোর্ট নিজেও চাইলে রিসিভার নিয়োগ করতে পারবে। তাহলে এটা কোর্ট কখন পারবে? ডিগ্রি দেওয়ার পূর্বে বা পরে, যে কোনো সময় কোর্ট রিসিভার নিয়োগ করতে পারে সম্পত্তির রক্ষণাবেক্ষণ করার জন্য। ওকে, রিসিভারের অনেকগুলো কাজ আছে। রিসিভার দখল রাখবে, হেফাজতে রাখবে, ব্যবস্থাপনা করবে। উনি চাইলে সম্পত্তির পক্ষে মামলা দায়ের করতে পারবে, জবাব দিতে পারবে, নিরাপদে রাখতে পারবে, সংরক্ষণ করতে পারবে, উন্নয়ন করতে পারবে, দলিল সম্পাদন করতে পারে। কোর্ট তাকে যেই ক্ষমতাগুলো দেয়, এই সবগুলো উনি চাইলে পারবে। ওকে, এটা একটু দেখে নেবেন। আর ওনার পারিশ্রমিক কতটুকু হবে এটা কোর্টে বলে দিবে, যে ওনাকে আসলে কত টাকা দিতে হবে, দেখে নেবেন। আর রিসিভারের দায়িত্ব কি, এটা হচ্ছে রুল 3। রিসিভারটা দেখার পরে আপনাদের মনে হচ্ছে এটা মনে হয় পরীক্ষা আসবে না, কিন্তু জুডিশিয়ারি রিটেনে প্রশ্ন আসছে, রিসিভারের ইনস অ্যান্ড আউট সব কিছু নিয়ে বিজিএস রিটেনে প্রশ্ন আসছে, ঠিক আছে? তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, ঠিক আছে? একতরফা ডিগ্রি হোক, যাই হোক, সবখানে কোর্ট চাইলে রিসিভার নিয়োগ করতে পারে। ডিগ্রিতে তো রিসিভার নিয়োগ করবে না, ডিগ্রি তো দিয়ে দিল, এটা ডিগ্রির আগে দেয় বেসিক্যালি, ঠিক আছে? ডিগ্রির পূর্বে পরও চাইলে কোর্ট দিতে পারে, এক্সিকিউশনের আগ পর্যন্ত। আচ্ছা, দায়িত্ব দেখেন, এখানে অনেকগুলো দায়িত্ব আছে ওনার কাজ হচ্ছে যাতে ক্ষতি না হয়, তারপরে করোনাকে জামানত দিতে বলতে পারে, এই বিষয়গুলো একটু দেখে নেবেন এগুলো। তারপরে রুল 4 এবং হচ্ছে রুল 4টা একটু দেখে নেবেন, রুল 5টা একটু বলে ফেলি। এখন কিছু জায়গা আছে যে হচ্ছে ওই জায়গার রাজস্ব যেগুলো প্রদান করে, সরকারি যে জায়গা, রাজস্ব প্রদানকারী যে জায়গাগুলো আছে, যেগুলো সরকারকে আমরা ট্যাক্স প্রদান করি, ওখানে
আদালত চাইলে কালেক্টরকে কি দিতে পারে, দায়িত্ব দিতে পারে, রিসিভারের দায়িত্বটা চাইলে কালেক্টরকেও দিতে পারে, কালেক্টরকেও চাইলে রিসিভারের দায়িত্ব দিতে পারে। ওকে, যাই হোক আমরা অর্ডার 14টা দেখলাম, এবারে আমরা আরেকটা অর্ডারে চলে যাব, সেটা হচ্ছে অর্ডার 38। মোস্ট ইম্পর্টেন্ট দিস ইজ অর্ডার 38। এটা হচ্ছে 99% গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, অর্ডার 38। ঠিক আছে, অর্ডার 38 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখে নিতে চাই এখানে কোন কোন বিষয়গুলো বলা আছে। সেকশন অর্ডার ভুলে যাই, কিভাবে পড়লে মনে থাকবে, একটু পরে প্রশ্নটা করবেন, আমরা একটু শেষ করে ফেলি, দেন এরপর আমরা প্রশ্নগুলো নিব। প্রথমত হচ্ছে রায়ের পূর্বে গ্রেফতার। রুল 1 থেকে 4 এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। রায় এখনো দেয় নাই, রায়ের আগেই চাইলে কোর্ট আপনাকে গ্রেফতার করার জন্য আদেশ দিতে পারবে। রায়ের পূর্বে গ্রেফতার, রায়ের পূর্বে গ্রেফতার, দেখেন কত বড় ডেঞ্জারাস একটা বিষয়, রায়ের পূর্বে গ্রেফতার। তাহলে এই ধরনের কাজটা আসলে কোথায় হয়, সেটা হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই যে রুল 1 থেকে 4 রায়ের পূর্বে গ্রেফতার, শুধুমাত্র এটা মানি সুটের ক্ষেত্রে দেয়। আপনি যদি টাকার জন্য যদি কোনো মামলা করেন, অর্থের জন্য, এক্ষেত্রে কোর্ট গ্রেফতার করার জন্য আদেশ দিতে পারে। এখনো রায় হয় নাই, রায়ের আগে আপনাকে অ্যারেস্ট করে ফেলবে। ঠিক আছে, কারণ আপনি পলাতক হয়ে গেলে প্রবলেম আছে, টাকাটা কোত্থেকে আদায় করবে। এই জন্য আপনাকে রায়ের পূর্বে গ্রেফতারের জন্য কোর্ট আদেশ দিতে পারে। আমরা একটু দেখে নিব রুল 1-এ কি আছে। রুল 1টা আমরা একটু দেখি, মোর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন বিবাদী, তাহলে অ্যারেস্ট করবে কাকে, বিবাদীকে তো করবে। এখন বিবাদী কি করছে, যাতে বাদীকে যাতে বিলম্বিত করা যায়, বাদীকে যাতে বিলম্বিত করা যায়। নাম্বার 1, আদালতের কোনো পরোয়ানা এড়ানোর জন্য, বাদীকে বিলম্বিত করার জন্য আদালতের পরোয়ানা যদি হয়, তার জন্য সেটা যাতে সে এড়িয়ে যেতে পারে, বাদীকে যাতে বিলম্বিত করতে পারে টাকাটা আদায় করতে গিয়ে, আদালতের পরোয়ানা যাতে এড়ানো যায়। কি করছে সে, অথবা তার বিরুদ্ধে যদি কোনো ডিগ্রি জারি হয়, এই ডিগ্রি যাতে সে বিলম্বিত করতে পারে অথবা এটা ব্যাহত করতে পারে, এগুলো করার জন্য, বাদীকে বিলম্বিত করার জন্য, পরোয়ানা এড়ানোর জন্য, কোনো ওয়ারেন্ট যদি দেয় তাকে যাতে অ্যারেস্ট করতে না পারে, অথবা কোনো ডিগ্রি যদি জারি হয় সেটা যাতে জারি না হয়, সেই জন্য সে কি করছে, আত্মগোপন করেছে বা আদালতের স্থানীয় সীমা পরিত্যাগ করেছে। এই কাজগুলো করার জন্য সেই আপনার হচ্ছে আদালতের যে এলাকা আছে সেটা ছেড়ে সে চলে যাচ্ছে, পরিত্যাগ করছে, অথবা করার হচ্ছে প্রিপারেশন নিচ্ছে। নাম্বার 1। তারপরে হচ্ছে কি, নাম্বার 1 এবং নাম্বার 2, পরিত্যাগ করেছে অথবা পরিত্যাগ করার হচ্ছে প্রিপারেশন নিচ্ছে। আরেকটা কথা এখানে বলেছে, তার প্রপার্টি যেগুলো আছে সেখান থেকে যাতে আদায় করা না যায় টাকাগুলো, এই জন্য সে প্রপার্টিগুলো ট্রান্সফার করে দিচ্ছে। সম্পত্তি যেগুলো আছে এগুলো সে ট্রান্সফার করে দিচ্ছে। ঠিক আছে, এলাকা ছেড়ে চলে যাচ্ছে, চলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে, সম্পত্তি ট্রান্সফার করে দিচ্ছে, যাতে কি করা না যায়, আপনার যাতে কি করা যায়। এই কাজগুলো সে কেন করছে, কেন এলাকা ছেড়ে চলে যাচ্ছে, কেন ট্রাই করছে, কেন সম্পত্তি ট্রান্সফার করে দিচ্ছে, যাতে বাদীকে বিলম্বিত করা যায়, পরোয়ানা এড়ানো যায়, ডিগ্রি জারিতে যাতে সমস্যা হয়, এই জন্য মূলত সে এই কাজগুলো করছে। আরও একটা কারণ এখানে আছে, সেটা হচ্ছে আমরা একটু দেখে নিব। আরও একটা কারণ যেটা, সে হচ্ছে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে অথবা চলে যাচ্ছে। ঠিক আছে, এরকম যদি হয় তাকে একটা শোকজ দিবে, শোকজ দিয়ে বলবে যে আপনি বলুন, আপনাকে শোকজ দিয়ে বলবে এরকম যদি সম্ভাবনা সৃষ্টি হয় আদালত বিবাদীকে গ্রেফতারের জন্য এবং তার হাজিরার জন্য কেন জামানত দিতে হবে না। ঠিক আছে, কেন জামানত দিতে হবে না, তার কারণ দর্শানোর জন্য তাকে বলবে যে কারণ দর্শানোর জন্য পরোয়ানা ইস্যু করতে পারে, তাকে বলবে যে শোকজ দেন, এটা তাকে বলতে পারে। ঠিক আছে, তবে বিবাদী যদি বাদীর দাবি পরিতুষ্ট করার জন্য টাকা প্রদান করে, তবে তাকে গ্রেফতার করা হবে না। এখন সে টাকা দিয়ে দিচ্ছে, এখনো মামলার বিচার হয় নাই, কিন্তু বিচার হলে এখানে রায় দিবে হচ্ছে 10,000 টাকা। এখন বিবাদী বললো যে আমি 10,000 টাকা কোর্টে রাখলাম, ঠিক আছে, পরে যা হওয়ার হবে, সেক্ষেত্রে এই সিদ্ধান্ত দিবে না। আদারওয়াইজ কিন্তু কোর্ট তাকে বলবে যে শোকজ দিবে, কেন তোমাকে অ্যারেস্ট করা হবে না, তুমি বলো কেন জামানত তুমি দিবা না, ওকে শোকজ করতে পারে। এই বিষয়টা আপনার হচ্ছে, এটা হচ্ছে বিবাদীকে রায়ের আগে গ্রেফতার এবং ক্রোক। ঠিক আছে, তাহলে এই বিষয়টা একটু দেখে নেবেন। এখানে হচ্ছে রুল 4টা একটু দেখি আমরা। তাহলে 2টা জামানতের কথা বলা আছে। এখন সেই যদি যথাযথ কারণ দেখাতে ব্যর্থ হয়, তখন কোর্ট বলবে যে তুমি জামানত দাও, তোমার বিশ্বাস করা যায় না, এই ধরনের বলতে পারে। অথবা বলতে পারে তুমি জামিনদার দাও। জামানত এবং জামিনদারের মধ্যে পার্থক্য আছে। টাকাকে আমরা বলি হচ্ছে সিকিউরিটি বা হচ্ছে জামানত, আর জামিনদার হচ্ছে সিউরিটি। ঠিক আছে, ও না দিলে আমি দিব,
ব্যক্তি হচ্ছে জামিনদার, আর টাকা হচ্ছে, টাকার অঙ্কটা হচ্ছে জামানত বা সিকিউরিটি। তাহলে ব্যক্তিকে কোর্ট বললে যে একজন জামিনদার দাও, বলতে কোর্ট পারে। আপনি জামিনদারও দিতে পারছেন না, সিকিউরিটিও দিতে পারছেন না, তাহলে অবশ্যই আপনাকে জেলে পাঠাবে। কতদিন আপনাকে জেলে পাঠাবে সেই ক্ষেত্রে বলা আছে রুল 4। ঠিক আছে, সেক্ষেত্রে বলা আছে রুল 4। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে রুল 4, খুবই গুরুত্বপূর্ণ। এখন মোকদ্দমার বিষয়বস্তুর মূল্য যদি 50 টাকার বেশি হয়, তাহলে 50 টাকার বেশি যেটা নিয়ে মামলা করেছেন এটা 50 টাকার বেশি, আপনাদের হাসি পাচ্ছে। এখানে কেন 50 টাকা লেখা আছে? এটা 1908 সালের কথা। তখন 50 টাকা মানে অনেক কিছু। যার 50 টাকা থাকবে সেই মোটামুটি ধরেন একটা বিভাগের হচ্ছে অনেক বড় বড় কিছু। তখন অনেক টাকার মান ছিল, 50 টাকা মানে অনেক কিছু। এখন তো কিছুই না, এগুলো সংশোধন করা নেই আর কি। তাহলে 50 টাকার উপরে যদি হয় আপনার হচ্ছে সেই ক্ষেত্রে কোনো লোকে 6 মাসের বেশি আটক রাখা যাবে না। তাহলে 50 টাকার বেশি হলে আপনাকে আটক রাখার জন্য আদেশ দিবে 6 মাস পর্যন্ত। আর 50 টাকার যদি নিচে হয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ 6 সপ্তাহ পর্যন্ত, 6 সপ্তাহ আপনার হচ্ছে পর্যন্ত আটক রাখার আদেশ দিবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে রুল 1 থেকে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে রুল 4 থেকে। রুল 1 থেকে 4 এগুলো আমরা শুধুমাত্র প্রয়োগ হচ্ছে অর্থের মোকদ্দমার ক্ষেত্রে, যেটাকে আমরা বলি হচ্ছে মানি সুটের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য জায়গায় নয়। এতক্ষণ পর্যন্ত যা বলেছি ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। আইনটি সংশোধন হওয়া দরকার, এটা সংশোধন হওয়ার দরকার নাই তো, এটা 50 টাকার উপরে হলে হয়ে যাচ্ছে। মানে এটা 50 টাকার নিচেরটা আসবে না আর কি, 50 টাকার জন্য তো আমরা মামলা করব না। তাহলে 50 টাকার উপরেরটা হিসাব হবে আর কি, মানে 6 মাস পর্যন্তটা হিসাব হবে। আমরা মামলা করবো 10 কোটি টাকার জন্য, 10 লাখ টাকার জন্য, তাহলে সেখানেও 6 মাস পর্যন্ত। 50,000 কোটি টাকার জন্য সেখানেও 6 মাস পর্যন্ত। কারণ 50 টাকার নিচের জন্য তো কেউ মামলা করতে যাবে না, স্বাভাবিক। ঠিক আছে, তো সংশোধন না হলেও কোনো সমস্যা নাই। এরকম আরও আছে ঝামেলা, কোথায় আছে জানেন? এরকম আরেকটা ঝামেলা পাবেন হচ্ছে, মানে হাস্যকর কথাবার্তা এগুলো পাবেন হচ্ছে পেনাল কোডে। পেনাল কোডের আপনার হচ্ছে ধারা 427 পাবেন, 426 পাবেন। এখানে দেখবেন যে এই 10 টাকা, 15 টাকা, 20 টাকা এরকম পাবেন। তো এগুলো হচ্ছে তখন 10 টাকা দিয়ে আপনার হচ্ছে মিনিমাম 2টা ল্যাপটপ পাওয়া যেত, 2টা গরু পাওয়া যেত। তো 10 টাকা মানে তখন হচ্ছে আপনার আপনার অনেক কিছু ছিল। এমন ভাই, আমি একটু ক্লাসে তোমাকে ফোন ব্যাক করবো, আমি ক্লাস শেষ করি। না না, ওকে, আমি মনে আছে। তাহলে আপনার হচ্ছে তখন কিন্তু অনেক কিছু ছিল, এগুলো কিন্তু কারেকশন হয় নাই। কারেকশন না হলেও সমস্যা নাই, এখানে কিন্তু যেহেতু বলা আছে 20 টাকার নিচে, 50 টাকার নিচে হলে কীরকম, উপরে হলে কীরকম। তাহলে এখন আমরা যে মামলাগুলো করি এগুলো হচ্ছে উপরে হলে কীরকম, ওইরকম মামলাগুলো আমরা করি আর কি। ওকে, থ্যাংক ইউ। প্রকাশ্যে মাতলামির সাজা 10 টাকা। আচ্ছা, এগুলো এগুলো কিন্তু এখনও আছে। ঠিক আছে, এটা কি 10 টাকা বলেছে না সর্বনিম্ন 10 টাকা, কোনটা বলেছে? এগুলো দেয় না তো আপনার। এটা আছে, তারপরে এরকম আরও টুকটাক কিছু আছে। যেমন ধরেন ওই যে হোটেল থেকে কিছু ধরে নিয়ে যায় না, হোটেল থেকে যেগুলোকে ধরে নিয়ে যায় এগুলো যখন পত্রিকায় দেয় আমরা তো একেবারে বলি যে ইয়েস ইয়েস ইয়েস, অনেক ওয়েল ডান ওয়েল ডান, অনেক বড় কাজ করে ফেলেছে, এরকম বলি না? কিন্তু সেখানে শাস্তি হচ্ছে কোর্টে হাত তুললে জামিন। ঠিক আছে, আইনে যে শাস্তিটা দিয়ে আছে এটা হচ্ছে 1 দিন মনে হয় সম্ভবত, মানে 1 দিন জেলে রাখার সুযোগ আছে, হাত তুললে জামিন হয়ে যায়। কিন্তু ধরার পরে কি খুশি আমরা, বা বা ওয়েল ডান ওয়েল ডান, এগুলো আসলে ভেরি সিম্পল। কিন্তু অনেক সময় এরকম হোটেল থেকে যেগুলো অ্যারেস্ট হয় তাদের কিন্তু অনেক সময় আবার মানব পাচারের মামলা দেওয়া হয়, তখন কিন্তু ঝামেলা আছে। এগুলো এখানে হয় না, কক্সবাজারের ক্ষেত্রে দেখা যায়। কক্সবাজারে যেগুলো হোটেল থেকে অ্যারেস্ট করে ওনাদেরকে কিন্তু মানব পাচারের মামলা দেওয়া হয়, সেখানে প্রবলেম আছে। কিন্তু নর্মালি চট্টগ্রাম মহানগর মেট্রোপলিটন বা ঢাকা মেট্রোপলিটনে যেগুলো হয় এগুলোতে ওই পুলিশের একটা আইন আছে, আইনটার নাম আমি ভুলে গেছি। ওইখানে কিন্তু আমরা ওই অ্যারেস্ট করা হয় ওই আইনে, এরা কিন্তু এর পরদিনই কোর্টে জামিন পাই যায়। ঠিক আছে, আচ্ছা, পেনাল কোড 428 10 টাকার মূল্যের মিছে ফলে বলা আছে। আচ্ছা, ঠিক আছে, আপনারা তো পড়াশোনা অনেক করেন মাশাআল্লাহ। এবার আমরা আরেকটা জায়গায় যাব যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা রুল 1 থেকে 4 নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে রায়ের পূর্বে ক্রোক। এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে হইতে পারে। ঠিক আছে, রায়ের পূর্বে ক্রোক, এটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। রায়ের পূর্বে ক্রোক, তাহলে রায়ের পূর্বে ক্রোক এটা হচ্ছে বাকিগুলো। তাহলে রায়ের পূর্বে ক্রোক কখন করার জন্য কোর্ট আদেশ দিবে সেটা আমরা একটু দেখে ফেলি। রায় এখনো রায় হয় নাই, রায়ের পূর্বে প্রপার্টি ক্রোক করে ফেলবে। দেখেন তাহলে কখন করবে, রুল 5। রুল 5-এ কী আছে আমরা একটু দেখে ফেলি। এটা একেবারে সহজ, এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে হইতে পারে, শুধু মানি সুট না।
বিবাদী ডিগ্রি জারির বাধা দান বা বিলম্বিত করার জন্য এখন ডিগ্রি জারি যাতে করতে না পারেন, যাতে বাধা দেওয়া যায়, সেই জন্য সে কি করছে, সম্পত্তি ট্রান্সফার করে দিচ্ছে, সে অন্য জায়গায় চলে যাচ্ছে। এই ধরনের যদি হয় তখন আদালত তাকে সুকোজ দিবে, কেন তার প্রপার্টি অ্যাটাচ করা হবে না। সেই যদি যথাযথ উত্তর করতে না পারে তখন কিন্তু তার প্রপার্টি অ্যাটাচ করার জন্য কোর্ট আদেশ দিতে পারে। পরীক্ষায় অলরেডি প্রশ্ন আসছে, রায় প্রচারের পূর্বে শর্তাধীন বিবাদী পক্ষের কোনো সম্পত্তি ক্রুক বা সম্পত্তি সংক্রান্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে একটু বলেন। এটা কিন্তু এটার সাথে মিলিয়ে পড়বেন হচ্ছে রুল 6, এটার সাথে মিলিয়ে পড়বেন রুল 6, এই দুটো একসাথে পড়ে ফেলবেন। আচ্ছা, অ্যাকর্ডিং টু ইনফ্লেশন ক্যালকুলেশন 50 টাকা ইন 2008 ইজ 2200 প্লাস টাকা টুডে। 2200 না, 2200 না, আরও অনেক বেশি। এটা অ্যাকর্ডিং টু ইনফ্লেশন ক্যালকুলেটর দিয়ে এটা হবে না। এটা আপনি যেটা লিখেছেন এটা ইনফ্লেশন ক্যালকুলেটর, এটা প্র্যাকটিক্যালি মিলতেছে না। আপনি 100 বছর আগের মানুষদেরকে জিজ্ঞেস করেন যে 50 টাকায় তখন কী কী পাইতো। আরে আপনার হচ্ছে মাসে বেতন পাইতো 8 টাকা। আপনার এটা স্বাধীনতার পরের কথা। স্বাধীনতার পরে যারা জব করেছে তাদের থেকে জিজ্ঞেস করবেন যে তারা আসলে প্রাইমারি স্কুলে যারা টিচার ছিল ওনারা কয় টাকা বেতন পাইতো মাসে। এটা জিজ্ঞেস করলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। এগুলো তো 1908 মানে 100 বছর আগের কথা, তখন 50 টাকা মানে অনেক। তো এগুলো আপনার হচ্ছে যারা বৃদ্ধ মানুষ আছে ওনাদেরকে জিজ্ঞেস করলে তথ্য পেয়ে যাবেন। ঠিক আছে, ইনফ্লেশন ক্যালকুলেটর দিয়ে পারবেন না, এটা ইনফ্লেশন ক্যালকুলেটর দিয়ে এটা হবে না। আচ্ছা, এবারে আমরা এখানে আরও কয়েকটা তখন খাজনা দিতে হতো। আচ্ছা ঠিক আছে, রুল 12টা একটু দেখে নেবেন, রুল 13টা একটু দেখে নেবেন। রুল 12 আপনার হচ্ছে রুল 13টা একটু দেখে নেবেন, এটা পরীক্ষাগুলো আসবে। রুল 12, কৃষিজাত দ্রব্য রায়ের পূর্বে কিন্তু ক্রুক করা যায় না। জাস্ট এটা কোথায় আছে, পরীক্ষা আসবে। আর স্মল কজ আদালত যেগুলো আছে এরা স্থাবর সম্পত্তি ক্রুক করতে পারে না, অস্থাবর পারবে, ল্যাপটপ কম্পিউটার এগুলো পারবে, জায়গা সম্পত্তি ক্রুক করতে পারবে না। এটাও কিন্তু পরীক্ষা আসছে। ঠিক আছে, এখানে 2টা এমসিকিউ পরীক্ষা আসছে, একটু দেখে নেবেন। এবার আমরা চলে যাব হচ্ছে অর্ডার 39। অর্ডার 39 একটু দেখে ফেলি, দেন আমাদের মোটামুটি সব শেষ আর কি। অর্ডার 39টা একটু আমরা দেখার চেষ্টা করি। ওকে, অর্ডার 39 পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে অর্ডার 39, এটা হচ্ছে নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা এবং হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার কথা এখানে বলা আছে। আমরা যখন এসআরএক্ট যখন পড়ব সেখানে নিষেধাজ্ঞা নিয়ে অনেকগুলো কথাবার্তা বলা আছে, যেগুলো সেকশন 52 থেকে স্টার্ট করে 57 আমরা পড়ব। এসআরএক্ট যেখানে চিরস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলা আছে, পার্মানেন্ট ইনজাংশনের কথা বলা আছে, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার কথা বলা আছে, এগুলো সবগুলো হবে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 অনুসারে। এই সিপিসির অর্ডার 39 রুল 1 মধ্যে যেটা বলা আছে এটা হচ্ছে টেম্পোরারি ইনজাংশন, অস্থায়ী একটা নিষেধাজ্ঞা। এবং আসলে এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা এটা আপনি কোর্টের কাছে আমরা প্রার্থনা করি কোনো একটা মামলার মাঝখানে, মানে কোনো একটা মামলার মধ্যেই এটা হয়। এটার জন্য আলাদা করে মামলা না, এটা হচ্ছে একটা মামলার মধ্যে আমরা জাস্ট একটা কোর্টকে একটা দরখাস্ত দিই। কোর্টকে বলি যে মাননীয় আদালত একটা মামলা করেছি জায়গাটার জন্য, এখন তো আপনার হচ্ছে বিল্ডিংটা নিয়ে মামলা করলাম, এখন দেখলাম যে বিল্ডিংটা ভেঙে ফেলা হচ্ছে, এটা ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, তাহলে তো এখানে রায় হয়ে গেলে তো আর রায়ের কোনো দাম মানে আমরা কি থাকবে না, রায়টা তো কঠিন হয়ে যাবে, অনেক ধরনের প্রবলেম। এখন আমি মামলা করেছি, জায়গাটা সেল করে দেওয়া হচ্ছে, তখন কোর্ট এখানে একটা নিষেধাজ্ঞা দিতে পারে যাতে ওটা কোনো কিছু যাতে না করে। কেমন মানে সুট যে প্রপার্টিটা আছে, সুট ল্যান্ড যেটা আছে ওটাকে রক্ষা করার জন্য মূলত এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা দেওয়া হয়। আমরা দেখি কোন কোন ক্ষেত্রে বিষয়টা হয়। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা। আচ্ছা, অস্থায়ী নিষেধাজ্ঞার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এটা কীরকম? আপনি মামলা করেছেন, অনেক দিন হচ্ছে মামলা করার পর হঠাৎ করে দেখলেন যে প্রপার্টিটা কি হয়ে যাচ্ছে, বিক্রয় করে দিচ্ছে, কেউ ট্রান্সফার করে দিচ্ছে, তখন আপনি একটা কোর্টে একটা নিষেধাজ্ঞার কি দিলেন, দরখাস্ত দিলেন, নিষেধাজ্ঞার একটা অ্যাপ্লিকেশন দিলেন। আপনি যদি নিষেধাজ্ঞার দরখাস্ত দেন তাহলে নিষেধাজ্ঞা তো এক পক্ষে শোনা হবে না, অপোজিট পার্টিকে কি করতে হবে, শুনতে হবে। দুই পক্ষের বিষয়টা শুনে কোর্ট নিষেধাজ্ঞার আদেশ দিবে। এখন দুই পক্ষের কথা শুনতে গেলে ধরেন আপনাদের বাসার পাশের যে ওয়ালটা এটা কালকে ভেঙে ফেলবে। এখন কালকে যদি ভেঙে ফেলে আপনার এখানে কোর্ট ইমিডিয়েট যদি আদেশ না দেয় তাহলে পরে দিলে কি হবে, অপোজিট পার্টিকে নোটিশ দিবে, তারা আসবে, শুনানি করবে, তখন থেকে অনেক কাহিনী হয়ে যাবে। তাহলে যখন আপনি আবেদন করেছেন এই আবেদনের উপর ভিত্তি করে অপোজিট পার্টি এসে শুনানির আগ পর্যন্ত মাঝখানের যে কয়েকটা দিন, এই কয়েকটা দিনের জন্য যে আদেশটা দেয় এটাকে আমরা বলি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। মানে অস্থায়ী নিষেধাজ্ঞার সিদ্ধান্ত চূড়ান্ত দেওয়ার আগ পর্যন্ত, চূড়ান্তভাবে দেওয়ার আগ পর্যন্ত যে নিষেধাজ্ঞার
দেওয়া হয়, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এরপরে কয়েকদিন পরে যখন অপোজিট পার্টি আসে তখন অপোজিট পার্টিকেও শোনা হয়, আপনাকেও শোনা হবে, এরপরে দেন নিষেধাজ্ঞার আদেশটা দেওয়া হয়। তাহলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা এবং হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞাটা আশা করি আমাদের মধ্যে ক্লিয়ার। ভাইয়া পার্মানেন্ট ইনজাংশনের আগে টেম্পোরারি ইনজাংশন করা কি ম্যান্ডেটরি? না না না, পার্মানেন্ট ইনজাংশন এটা একটা মামলা, এটা একটা মামলা, এটা আলাদা একটা মামলা। পার্মানেন্ট ইনজাংশন হচ্ছে একটা মামলা, ওটা আমরা করি আরজির মাধ্যমে, খেয়াল করবেন, ওটা একটা আলাদা একটা ডিফারেন্ট একটা সোট। কিন্তু টেম্পোরারি ইনজাংশন কোনো সোট না, এটা হচ্ছে যে কোনো একটা মামলা, হচ্ছে জাস্ট একটা ইন্টারলোকিউটরি অর্ডার্স, অন্তর্বর্তীকালীন একটা বিষয়। যেভাবে আপনি মুলতবির দরখাস্ত দিয়েছেন, যেভাবে কমিশনের দরখাস্ত দিয়েছেন, যেভাবে রিসিভারের দরখাস্ত দিয়েছেন, যেভাবে ঠিক সেইভাবে আপনি আপনার ইনজাংশনের দরখাস্ত দিতে পারেন, এটা যে কোনো মামলায় দিতে পারেন। কিন্তু টেম্পোরারি পার্মানেন্ট ইনজাংশন ইট ইজ দ্য টোটালি ডিফারেন্ট একটা সোট, লাইক ডিক্লারেশন সোট, লাইক পার্টিশন সোট, লাইক মর্টগেজ সোট, লাইক মানি সোট। আচ্ছা, ওকে, তাহলে আমরা এবার একটু দেখে ফেলি যে আইনে কি বলা আছে। কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে আমরা বাকি বিষয়গুলো ইজিলি বলতে পারবো। এখানে রুল 1-এর মধ্যে যে বিষয়গুলো বলা আছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। কি বলা আছে? Where in any suit it is proved by affidavit or otherwise, আপনি কোর্টকে একটা দরখাস্ত দিয়েছেন যে কি কোর্টকে আপনি বলেছেন দ্যাট এনি প্রপার্টি ইন ডিসপিউট, যেটা নিয়ে আপনি মামলা করেছেন, এটাকে আমরা বলি প্রপার্টি ইন ডিসপিউট, মানে যেটা নিয়ে মামলা আর কি, প্রপার্টি ইন ডিসপিউট। আপনি কোর্টকে একটা দরখাস্ত দিয়ে বললেন যে প্রপার্টি ইন ডিসপিউট, যেটা নিয়ে সমস্যা, যে প্রপার্টিটা নিয়ে, সেটা কি হচ্ছে, এটা বিপদের সম্মুখীন, এটা মহা বিপদে পড়েছে। কিসের বিপদের সম্মুখীন? ডেঞ্জার অফ বিং, এটা বিপদের সম্মুখীন। কি কি বিপদ এটার উপর? এটা ধ্বংস হয়ে যেতে পারে, ওয়াস্টেড। তারপরে বলেছে এটা হয়ে যেতে পারে ধ্বংস, এটা হয়ে যেতে পারে ক্ষতির সম্মুখীন, ড্যামেজড। তারপরে বলা হচ্ছে এটা হয়ে যেতে পারে ট্রান্সফার, এলিয়েনেটেড, ট্রান্সফার হয়ে যেতে পারে। তারপরে বলেছে এটা বিক্রয় হয়ে যেতে পারে, আপনার হচ্ছে এক্সিকিউশন অফ ডিগ্রির ক্ষেত্রে রংফুলি সুল হয়ে যেতে পারে, বিক্রয় হয়ে যেতে পারে। তাহলে কতগুলো বিপদ দেখেন, এটা কার উপর বিপদ? বিপদটা পড়েছে প্রপার্টি ইন ডিসপিউট, যেটা নিয়ে মামলা, এটার উপর অনেকগুলো বিপদ। ওয়াস্টেড হইতে পারে, ড্যামেজড হইতে পারে, এলিয়েনেটেড হইতে পারে, সোল্ড ইন এক্সিকিউশন অফ ডিগ্রি হইতে পারে, রংফুলি, এই বিভিন্ন অনেকগুলো বিপদ দেখা যাচ্ছে। এই যে বিষয়টা নিয়ে মামলা করলাম, এটা নিয়ে অনেকগুলো বিপদ। অথবা তাহলে এই যে বিপদ, অথবা যিনি বিবাদী, সে হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে। সে কি থ্রেট দিচ্ছে? সে থ্রেট দিচ্ছে থ্রেটেন্স অর ইন্টেন্ড টু রিমুভ অর ডিসপোজ অফ হিজ প্রপার্টি। সে বলছে যে তার প্রপার্টিটা সে একবারে ডিসপোজ করে ফেলবে, ট্রান্সফার করে ফেলবে, যাতে সে ঠকাইতে পারে, ঠিক আছে, নষ্ট করে ফেলতে পারে, যাতে কোনো ডিগ্রি হলে যাতে কার্যকর করা না যায়। এই যে অনেকগুলো প্রবলেম এই প্রপার্টি ইন ডিসপিউটের উপরে। কি কি প্রবলেম? ওয়াস্টিং, ড্যামেজিং, এলিয়েনেশন, সেল, রিমুভাল অর ডিসপোজিশন অফ দ্য প্রপার্টি অ্যাজ দ্য কোর্ট থিংস ফিট। এই যে এইসব বিষয়গুলো থেকে সম্পত্তিটাকে রক্ষা করার জন্য কোর্ট এখানে একটা আদেশ দিবে। এগুলো যাতে না হয়, আদেশটা কতদিন এটা এখানে বলা আছে, আনটিল দ্য ডিসপোজাল অফ দ্য সুট অর আনটিল ফার্দার অর্ডার। কখন পর্যন্ত? মামলাটা যতদিন পর্যন্ত ডিসপোজাল হয় নাই, নিষ্পত্তি হয় নাই, ততদিন পর্যন্ত, অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বা ফার্দার অর্ডার পর্যন্ত কোর্ট এই ধরনের আদেশ দিতে পারবে। ডিসপোজাল অফ দ্য সুট অর ফার্দার অর্ডার, আনটিল ডিসপোজাল অফ দ্য সুট অর ফার্দার অর্ডার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। পরীক্ষায় আচ্ছা, এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে ফেলি, সেটা হচ্ছে কোর্ট ধরার নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে। আপনি রাগ করবেন না? রাগ করলে কি করবেন? এটা আপনার হচ্ছে, এটা যেহেতু একটা আদেশ, তাহলে এটা আপিলের যে সাবটার অর্ডারগুলো আছে 43, ওখানে চেক করলে পেয়ে যাবেন। রাগ করলে আপনি কি করবেন? রিভিশন করবেন নাকি রিভিউ করবেন, নাকি রিভিশন আপনার হচ্ছে আপিল করবেন। এবার আমরা রুলটা একটু দেখে ফেলি। তাহলে কোর্ট এখন নিষেধাজ্ঞা দিয়ে দিল। নিষেধাজ্ঞা দেওয়ার পরে যিনি আপনি এখন দেখলেন যে নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু পার্টি মানছে না, বারবার হচ্ছে এটা কি করছে, আপনার
লঙ্ঘন করছে সেই কথা শোনেই না। যদি এরকম যদি কেউ যদি কোর্ট কথা যদি না শুনে, নির্দেশ যদি অমান্য করে, তখন আপনার হচ্ছে নিষেধাজ্ঞা যে কোর্ট দিয়েছে, নিষেধাজ্ঞা মঞ্জুরকারী আদালত সম্পত্তি ক্রয় করার নির্দেশ দিবে, সম্পত্তিটা অ্যাটাচ করার জন্য নির্দেশ দিবে যদি না শুনে, এবং তাকে জেলে পাঠাবে। এটা হচ্ছে অনধিক 6 মাস মেয়াদের দেওয়ানি কারাগারে আটক রাখার জন্য নির্দেশ দিবে। আপ টু 6 মান্থ, 6 মাস পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখার জন্য নির্দেশ দিবে। আপ টু 6 মান্থস, 6 মাস পর্যন্ত। এখন আমাদের মাথায় একটা প্রশ্ন, দেওয়ানি কারাগার মানে কি? ওখানে মালাটা হচ্ছে বিবাদীকে জেলে রাখবে, যিনি অমান্য করবে টাকাটা কিন্তু আপনাকে দিতে হবে, সরকার দিবে না। এটা হচ্ছে দেওয়ানি কারাগার। আর ফৌজদারি কারাগার হচ্ছে টাকা পয়সা সব সরকার দিবে, ওখানে কাজ করা লাগবে। দেওয়ানি কারাগার হচ্ছে ফ্রি খাবে, জাস্ট হচ্ছে বসে থাকবে, টাকাটা আপনি দেবেন। আপনি যতদিন টাকা রিফিল করবেন, জমা দিবেন জেলে, ততদিন এরা খাওয়াবে, নালে বের করে দিবে। মানে আপনার খরচে কিন্তু সে সেখানে থাকবে। খরচটা আপনাকে দিতে হবে কেন? কারণ মামলাটা হচ্ছে দেওয়ানি মামলা, এখানে সরকার কোনো পক্ষ নয়। ঠিক আছে, সরকার পক্ষ হচ্ছে ফৌজদারি মামলায়। কারণ সরকারকে আপনি ট্যাক্স দেন যাতে আপনাকে কেউ কিছু করতে না পারে, সিকিউরিটি দেয়। যখন কিছু করে ফেলে, তখন সরকার মনে করে যে সেই ব্যর্থ, আপনার নিরাপত্তা সে দিতে পারে নাই, তখন সরকার আপনার পক্ষে অনেক কিছু করে মামলাতে। আপনার পক্ষে সে ওকালতি করে, লয়ার দেয়, যে তারপরে আসামিদেরকে, ওই যে আসামি যারা আছে, অপরাধী যারা আছে, তাদেরকে সেখানে জেলের মধ্যে বন্দি করে রাখে। কিন্তু দেওয়ানি যে মামলাগুলো, এগুলো আছে আসলে বিটুইন দ্য সিটিজেন, বিটুইন দ্য পার্টিস, এগুলো এই জন্য এগুলোর নাম হচ্ছে সিভিল। ঠিক আছে, এগুলো ফৌজদারি না, এগুলো হচ্ছে সিভিল। তো জেলে রাখার জন্য টাকাটা আপনাকে দিতে হবে, এই জন্য দিস ইজ আ সিভিল প্রিজন, দেওয়ানি কারাগার। আচ্ছা, তাহলে 6 মাস পর্যন্ত দেওয়ানি কারাগারে রাখতে পারে। কেমন? এখানে আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে এই ধরনের কোর্ট যেটা ক্রুক করলো, এই ক্রুকটা কিন্তু 1 বছরের বেশি বলবৎ থাকবে না। 1 বছরের বেশি বলবৎ থাকবে না। এরপরে কোর্ট এটা কিন্তু প্রপার্টিটা কি হয়ে যাবে আপনার, এটা নিলামে বিক্রয় করে দিতে পারবে। বিক্রয়লব্ধ অর্থ হতে আদালত উপযুক্ত পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করতে পারে। পরবর্তীতে যে সিদ্ধান্ত হয় ওটা থেকে ক্ষতিপূরণ প্রদান করবে। এখন এই যে 6 মাস কারাদণ্ড দিবে, এটা এমনি এমনি দিবে না। এখানে জন্য আপনাকে একটা মামলা করতে হবে। এটাকে আমরা বলি আপনার হচ্ছে ভায়োলেশন মিসকেস। এটাকে আমরা বলি ভায়োলেশন মিসকেস, অনেকে এটা লিখেছেন। এটাকে আমরা বলি হচ্ছে ভায়োলেশন মিসকেস বলি। এই মামলাটা আপনাকে করতে হবে। ঠিক আছে, এটা করলেই দেন হচ্ছে এই ধরনের সিদ্ধান্ত দিবে। এবং এই যে যেহেতু এখানে কারাদণ্ডের বিধান আছে, এই জন্য এটা হচ্ছে কোয়াশি ক্রিমিনাল। ঠিক আছে, আধা ফৌজদারি একটা বিধান। সিপিসির আধা ফৌজদারি একটা বিধান হচ্ছে অর্ডার 39 রুল 2। কেমন? পরীক্ষা এটা আসে, পরীক্ষা অলরেডি এখান থেকে প্রশ্ন আসছে, এবং অনেকগুলো প্রশ্ন আসে। এই যে দেখেন, অ্যাডভোকেটশিপ আসছে, জুডিশিয়ারিতে আসছে, প্রায় 5টা প্রশ্ন আসছে, শুধু 6টা প্রশ্ন আসছে এই জায়গা থেকে। তাহলে তো বিবাদীকে কারাগারে রাখার জন্য বাড়ি হ্যাঁ করে দিবেন। তাহলে এখানে রুল 1টাও দেখলাম, আপনার হচ্ছে রুল 2টা আমরা একটু দেখলাম। রুল 1, 2 রুল দেখেন, এখানে কতগুলো পাশে দেখেন। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার বিরুদ্ধে মামলা করার বিধান আছে কোথায়? অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গ করলে সর্বোচ্চ কতদিন রাখতে হবে? অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গের ফল কি হইতে পারে? অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত কি আদেশ দিতে পারে? আদালত প্রদত্ত অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্যের ক্ষেত্রে অমান্যকারী পক্ষ দেওয়ানি কয়েদে আটক রাখা যায় অনূর্ধ্ব কতদিন? দেখেন, সেম প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসতেছে। আপনাদের সময়ও সেম প্রশ্নটাই আসবে। ঠিক আছে, আমরা হচ্ছে রুল 3টা একটু দেখে ফেলি। রুল 3 এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। রুল 3, নিষেধাজ্ঞা প্রদানের পূর্বে আদালত অপর পক্ষকে নোটিশ প্রদানের নির্দেশ দিবে। তাহলে নিষেধাজ্ঞা দেওয়ার আগে কিন্তু অপর পার্টিকে নোটিশ দিতে হবে, 2 পার্টির কথা শুনবে। তাহলে ততদিন পর্যন্ত কোর্ট চাইলে একটা নিষেধাজ্ঞা দিতে পারে, ওটার নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। অলরেডি আমরা বলে ফেলেছি। তাহলে অপর পক্ষকে যদি নোটিশ দেয়, তাহলে নোটিশ যদি জারি না হয়ে ফেরত আসে, তাহলে 7 দিনের মধ্যে আবার জারি করাইতে হয়। এটা একটু দেখে নেবেন, এটা হচ্ছে 3(a)। ঠিক আছে, 3(a), এটা একটু দেখে নেবেন। আর একবার যদি কোর্ট যদি নিষেধাজ্ঞা দেয়, পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা পরিবর্তন করতে পারে, রদ করতে পারে, বাতিল করতে পারে। এটা হচ্ছে আপনার রুল 4, একটু দেখে নেবেন। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিধি 5(a), এটা একটু দেখে নেবেন। অপরপক্ষের শুনানি ছাড়া অন্তর্বর্তী বা অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, এটা একটু দেখে নেবেন। এখানে কিছু ইম্পর্টেন্ট 2টা কথা আছে। ঠিক আছে, তাহলে আপনার অপোজিট পার্টি শুনবে, আমি মামলা করলাম আপনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলাম, তাহলে আপনিও আসবেন, কোর্ট দেন শুনে একটা সিদ্ধান্ত দিবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, সেটা যদি আমরা একটু দেখি, আপনার মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে একটা বিষয় বলা আছে। যদি বেসরকারি পক্ষের অনুরোধে 5(a)টা যদি আমরা একটু দেখি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে একটা কথা বলা আছে, এই যে যদি সরকারি ক্ষেত্রে, যেমন ধরেন রাস্তার একটা উন্নয়ন করছে আপনার বাড়ির পাশে, বা তখন
আপনি চাচ্ছেন যাতে রাস্তাটা যাতে না হয়, তাহলে এটা একটা সরকারি উন্নয়ন না? সরকারি উন্নয়ন, তারপরে এখানে উন্নয়ন কর্মসূচি বা কর্ম বাস্তবায়নের ক্ষেত্রে হস্তক্ষেপ করার জন্য আপনি একটা যদি নিষেধাজ্ঞা চান, সেই ক্ষেত্রে অবশ্যই সরকারি যারা লয়ার আছে তাদের বক্তব্য না শুনে কোর্ট কোনো ধরনের আদেশ দেবে না। সরকারি লয়ার যারা আছে তাদের বক্তব্য অবশ্যই শুনবে। এখান থেকে আপনার একটা প্রশ্ন পরীক্ষা আসে, সেটা হচ্ছে এখন আপনাকে নিষেধাজ্ঞা দিয়েছে, নিষেধাজ্ঞা আপনার পক্ষে আসছে, কিন্তু পরবর্তীতে আপনি মামলায় হেরে গেছেন। তার মানে কি মামলাটা হুদাই আপনি করছেন না, হুদাই করেই যে নিষেধাজ্ঞাটা পাইছেন, অপোজিট পার্টির একটা লস হলো না? এই জন্য আপনাকে আপনার হচ্ছে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ দিতে পারে। সর্বোচ্চ 10,000 আপ টু 10K টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ দিতে পারে। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সুমাইয়া ইয়াসমিন একটা কমেন্ট করেছেন, লাস্টলি কি বলছেন ভায়োলেশন সুট, এটা বুঝি না। এটা হচ্ছে, আচ্ছা এটা একটু বলে ফেলি, এটা হচ্ছে ভায়োলেশন মিসকেস। এটা হচ্ছে অর্ডার 39 রুল 2-তে আমরা বলেছি। রুল 2-তে এখন দেখা যাচ্ছে নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু পার্টি মানে না, তখন আপনি কি করবেন? আপনি কোর্টে গিয়ে আরেকটা দরখাস্ত দিবেন, অ্যাপ্লিকেশন দিবেন। ওই দরখাস্তের নাম হচ্ছে ভায়োলেশন মিসকেস। এটা মূলত দরখাস্তের মাধ্যমে করা হয়। তখন কোর্টে শুনানি করবে, যেহেতু মিসকেস অপোজিট পার্টিকে অবশ্যই লাগবে, তখন কোর্ট দেখবে আসলে ভায়োলেশন করছে কিনা। তাহলে আপনি যে দরখাস্তটা দিচ্ছেন, ও যে স্যার ভায়োলেশন করেছে, আপনার কথা শুনছে না, আপনি যে বলেছেন এটা না করার জন্য নিষেধাজ্ঞা করেছেন, শুনছে না, এটা আপনি দরখাস্তর আকারে বলবেন, ওটার নাম হচ্ছে ভায়োলেশন মিসকেস। ঠিক আছে, তখন দুই পার্টিকে শুনে দেন হচ্ছে কোর্ট সিদ্ধান্ত দিবে, অ্যাটাচমেন্ট করতে পারে এবং হচ্ছে তাকে দেওয়ানি কারাগারে পাঠাইতে পারে আপ টু 6 মান্থ। কেমন? এখন নিষেধাজ্ঞা পেয়ে গেলে লাস্টে গিয়ে মামলায় হেরে গেছেন, তখন কোর্ট বলবে যে অপোজিট পার্টিকে 9,000 টাকা ক্ষতিপূরণ দেন, 10,000 টাকা দেন, 5,000 টাকা দেন, সর্বোচ্চ 10 পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ দিতে পারে। পরীক্ষা এটাও আসছে। আপনার হচ্ছে বিধি 6 রুল 6টা একটু দেখে নেবেন। রুল 6 আপনার হচ্ছে রুল 6 এবং রুল 7 এই দুইটাই দেখে নেবেন। রুল 6 এবং রুল 7 এই দুটো একটু দেখে নেবেন। রুল 6 বলা আছে অন্তর্বর্তী বিক্রয়ের আদেশ দেওয়ার ক্ষমতা। রুল 7টা মোস্ট ইম্পর্টেন্ট। মোকদ্দমার বিষয়বস্তুর আটক করা, সংরক্ষণ করা, পরিদর্শন করা, ডিটেনশন, প্রিজার্ভেশন এবং ইন্সপেকশন। ঠিক আছে, আমরা যখন সিআরপিসি পড়াবো সেখানেও আমরা দেখব যে আপনার কাছে লোকাল ইন্সপেকশনের একটা বিষয় আছে, স্থানীয় পরিদর্শন করা, গিয়ে দেখে আসবে। ঠিক আছে, এই যে এখানেও কিন্তু কোর্ট চাইলে আপনার মোকদ্দমার যে বিষয়বস্তু সেটা পরিদর্শন করার জন্য আদেশ দিতে পারবে, আটক করার জন্য আদেশ দিতে পারবে। রুল 7 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নিষেধাজ্ঞার ক্ষেত্রে এখন একটা নিষেধাজ্ঞা যখন শুনানি হবে তখন আসলে অনেকগুলো বিষয় কোর্টকে বিবেচনা করতে হয়। এখন আপনি নিষেধাজ্ঞা চেয়েছেন, প্রথমে কোর্ট যেটা দেখে সেটা হচ্ছে, এগুলো আমরা রিটেনে পড়াবো, তারপরে জাস্ট একটু বলে ফেলি, প্রাইমা ফেসি কেস আছে কিনা। প্রাইমা ফেসি কেস আছে কিনা মানেটা হচ্ছে আসলে আপনি যে মামলা করেছেন এখানে আর্গুয়েবল বিষয় আছে কিনা, মামলাটা আপনি শেষ পর্যন্ত আসলে জিতবেন কিনা, এই বিষয়গুলো কিন্তু দেখবে। তারপরে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স, সুযোগ সুবিধা, নিষেধাজ্ঞা মঞ্জুর করলে কি হইতে পারে, না মঞ্জুর করলে কি হইতে পারে, এটা কোর্ট দেখবে। তারপরে এখানে যদি নিষেধাজ্ঞা যদি মঞ্জুর না করে তাহলে আপনার কি অপূরণীয় ক্ষতি হবে কিনা, যেটাকে আমরা বলি ইরিপারেবল লস, এরকম হবে কিনা, কোর্ট এটা দেখবে। এই বিষয়গুলো বিবেচনা করে আসলে কোর্ট নিষেধাজ্ঞা দিবে কিনা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। এগুলো আমরা রিটেন আরও বিস্তারিত আলোচনা করব। যাই হোক, আজকে একটু হালকা করে একটু চেস্ট পেইন ফিল করছি, এই জন্য আমরা অর্ডার 22টা এটা প্রতিদিন রেখে দিই, আজকেও এটা রেখে দিতে হচ্ছে। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের নেক্সট যেটা ক্লাস, শীঘ্রই আমরা নেক্সট ক্লাসের একটা শিডিউল দিব, সে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। দিস ইজ দ্য নেক্সট সেশন। আমাদের আর 2টা সেশন আছে। নেক্সট সেশন আমরা আলোচনা করব অর্ডার, অর্ডার 22, অর্ডার 41, অর্ডার 43 এবং হচ্ছে অর্ডার 46, অর্ডার 47 এবং আমরা সেকশন আলোচনা করব আপনার হচ্ছে 96 থেকে স্টার্ট করে সেকশন 107 এবং 113, 114 এবং হচ্ছে 115। দিস ইজ আওয়ার নেক্সট সেশন 11 নম্বর। 12 নম্বর সেশনে গিয়ে আমরা আলোচনা করব অর্ডার 21 এবং হচ্ছে সেকশন আমরা আলোচনা করব 36 থেকে স্টার্ট করে 74। দিস ইজ দ্য সিপিসি। তাহলে তো যাই হোক, আপনাদের সবার জন্য শুভকামনা। আমরা আর 2টা ক্লাস আছে, এই ক্লাসগুলো করলে আশা করি আপনার সিপিসিতে প্রবলেম হওয়ার কথা নয়। তার সাথে লিখিত মাস্টার অবশ্যই পড়বেন, লিখিত মাস্টার প্রিলি মাস্টার মিলিয়ে পড়েন, ইনশাল্লাহ পরীক্ষায় আপনি প্রবলেম পড়বেন না। আজকে আমরা এখানে শেষ করছি, শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।